সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সেনরা আমি এখন কি করব। আর আজকে আমরা খুবই সাদামাটা একটা বিষয় যেটা নিয়ে বরাবরই কথা বলি, সেটা হচ্ছে দাম্পত্য। দাম্পত্য সম্পর্ক তো আমাদের সবারই মোটামুটি এই অভিজ্ঞতা হয় একটা সময় জীবনে এসে। অনেকে বলেন যে আমি না ওকে ভীষণ ভালোবাসি, আমাদের কেন এত অসুবিধা হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু আমি তো ওকে অনেক ভালোবাসি। তো এই যে ভালোবাসা, এটা একটা প্রথম প্রশ্ন হচ্ছে ভালোবাসাটা আসলে কি? আমরা কি ভালোবাসাটা সংজ্ঞায়িত করতে পারি? ভালোবাসাটা বুঝতে পারি যে ভালোবাসা বলতে আমরা কি বোঝাচ্ছি? আমার প্রাণীর প্রতি ভালোবাসা থাকতে পারে, আমার সন্তানের প্রতি ভালোবাসা থাকতে পারে, আমার প্রতিবেশীর প্রতি ভালোবাসা থাকতে পারে, মায়ের প্রতি থাকতে পারে। কিন্তু এই যে দাম্পত্য সম্পর্কের ভালোবাসা, সেটা কি অন্য ভালোবাসা নাকি একই রকম? সেটাও একটু বোঝার চেষ্টা করব আমরা। আর হচ্ছে যে আমাদের মানে সুন্দর একটা দাম্পত্যের জন্য শুধুমাত্র ভালোবাসা থাকলে কি যথেষ্ট, নাকি এর মধ্যে আরও কিছু উপাদান থাকার প্রয়োজন আছে, সেটা নিয়েও আমরা একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, স্টুডিওতে যারা আছেন আমার সাথে আছেন না, আছে সবাই আমার ছোট। একজন হচ্ছে ফায়জা আহমেদ, তোমাকে ডক্টর ফায়জা আহমেদ, তুমি পিএইচডি করেছো, সো তোমাকে স্বাগত। ফায়জা কাজ করছে শিশুদের নিয়ে, ও একজন সাইকোথেরাপিস্ট হিসেবে ও মানে দক্ষতা অর্জন করেছে, ট্রেনিং নিয়েছে এবং কাজ বেশিরভাগই ও শিশুদের নিয়ে কাজ করে। শিশুদের দেখার জন্য আসলে আমাদের দেশে খুব বেশি স্পেশালিস্ট নেই, সেই জন্য ওকে বেশ দৌড়াদৌড়ি করে কাজ করতে হয়। ওর কাছে অনেকেই যায়, আজকাল শিশুদের অনেক রকম প্রবলেম দেখা দিয়েছে। তো ফায়জা, তোমাকে স্বাগত। আরেকজন হচ্ছে আব্দুল হামিদ, তোমাকেও স্বাগত জানাচ্ছি। আর হামিদ হচ্ছে একজন সাইকোথেরাপিস্ট, কাজ করছে মনোবিকাশ কেন্দ্র, মনোবিকাশ ফাউন্ডেশন, ওখানে কাজ করছে। ওরা যারা মানে আমাদের মতন মানুষের কাছে আসে সেবা নিতে, ওরাই ওখানে যায় এবং হামিদের সাথে আরও কয়েকজন মিলে ওরা সেবা দান করছে সেখানটাতে। তো এখন ওপেন করে দিচ্ছি, অনেকদিন পরে তুমি এসছো, বলো আজকে টপিক নিয়ে কিছু বলবে? জি, হ্যাঁ, অনেক ধন্যবাদ ম্যাডাম। আজকের টপিকটার আলোচনাটা আমাদের যেটা হয় যে আমাদের প্র্যাকটিসে কিন্তু এই বিষয়টা নিয়ে আসছে যে ভীষণ ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারছি না, কিন্তু সম্পর্কটা কেন এলোমেলো হয়ে যাচ্ছে, কেন সম্পর্কটা টিকছে না। বা পরিবারের সদস্যরাও বলে যে ওরা না দুজনকে ভীষণ ভালোবাসে, কিন্তু একসাথে থাকতে যে ভীষণ অসুবিধা হচ্ছে। এখানে একটা ব্যাপার আছে যে সম্পর্কের একটা ত্রিমাত্রিক ব্যাপার আছে। সেখানে শুধু ভালোবাসা অবশ্যই খুবই খুবই প্রয়োজনীয় একটা বিষয়, তো ভালোবাসার সাথে আসলে অন্য বিষয়গুলোরও প্রয়োজন আছে। ভালোবাসা, আকর্ষণ এটা অন্যতম, তার সাথে সাথে একটা পারস্পরিক যে যোগাযোগ এবং শ্রদ্ধাবোধের যে জায়গাটা আছে সেটা অবশ্যই দাম্পত্য সম্পর্কে থাকতে হবে। আর নিজেদের দুজনের মিলে এটাকে একটা আমি বলবো যে প্রজেক্টের মতো, দুজনের নিজস্ব কিছু এজেন্ডা আছে, কমিটমেন্ট আছে, আবার দুজন মিলে কিছু করার ভবিষ্যৎ পরিকল্পনা। এই যে করার যে জায়গাটা, দুজন মিলে সামনে এগোতে যেয়ে কিন্তু অনেক ধরনের অসুবিধা হবে। দুইটা পরিবার থেকে এসেছে, তাদের যে মূল্যবোধ, তাদের যে চিন্তা ভাবনা, বা একটা ছোটবেলায় যখন এই মানুষ দুটো বড় হয়েছে, তাদের যে পারিবারিক গণ্ডিতে বড় হয়েছে, সেটার একটা ছাপ আছে। মানে তার যে একটা অ্যাটাচমেন্টের যে একটা প্যাটার্ন আছে, ছোটবেলায় তার বেড়ে ওঠা সম্পর্ককে ভবিষ্যতে সে কীভাবে দেখবে, ওটার একটা ছাপ আছে। সুতরাং এখানে যেটা হয় যে প্রথমত ভালোবাসাটা থাকে, কিছুদিন পরে আমরা যেটা দেখতে পাই যে নিজেদের বোঝাপড়া, মূল্যবোধের জায়গায় ম্যাডাম খুব সমস্যা হয়, তখন সম্পর্কগুলোতে টানাপোড়েন তৈরি হয়। সুতরাং নিজেদের ভেতরের যে এই পারস্পরিক যোগাযোগ এবং শ্রদ্ধাবোধের জায়গাটা থাকতে হবে। দুজন ব্যক্তি দুজনকে তাদের গ্রোথ মানে তাদের বেড়ে ওঠায় যেমন সহযোগিতা করবে, সেখানে তাদের আলাদা এজেন্ডা থাকবে, তাদের জীবনের গোল। আবার দুজন মিলে একসাথে এগিয়ে যাওয়ার যে জায়গাটা, যখন এই বিষয়গুলো আসলে নিশ্চিত করা হয়, তখন দেখা যায় যে সম্পর্কটা অনেকটা সাফল্যমণ্ডিত হয়। কিন্তু কোনো একটা দাম্পত্য সম্পর্কই একেবারেই বেড অফ রোজেস না, এখানে অনেক ধরনের উঁচু নিচু, অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে যায়। কিন্তু সমস্যাটাকে এই দুই ব্যক্তি কিভাবে দেখে, সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা জায়গা বলবো যে খুব আমাদের মানুষের ভেতরে এটা আছে যে আমাদের খুব প্রিকনসেপশন থাকে যে আমরা ধরে নেই ও তো এরকমই, ও তো আমাকে শ্রদ্ধা করে না, ও আমার সাথে অন্যায়টা করবেই। তো এখানে যেমন আমাদের ক্লায়েন্টরা বলে অনেক সময় যে একটা কিছু হলো, তখন ম্যাডাম পিছনে সব টেনে নিয়ে আসে, সমস্ত ভুল, এতবার সরি বলেছি আগের বিষয়গুলো আবার চলে আসে।
এখানে আমি দুজনকেই যেটা বলি যে আসলে যিনি পিছনের কথাটা টেনে নিয়ে আসছেন, তার মানে পিছনে তার যে অভিজ্ঞতাটা হয়েছিল, তার যে কষ্টের যে ট্রমাটা হয়েছিল, অনুভূতিটা, সেটা এখনও তার ভেতরে আছে। তাহলে ওটা নিয়ে তাকে কাজ করতে হবে। হয় দুজন বসে আলোচনা করবে অথবা প্রফেশনাল সাপোর্টে যাবে। এবং তখন যেটা হয় যে মানুষ সামনের দিকে এগোতে পারে, নয়তো ট্রমা বা মানসিক আঘাত মানুষকে পেছনের দিকে আসলে নিয়ে যায়। তখন এই একটা জায়গা, তাহলে সিচুয়েশনাল ফ্রেমিং করা যাবে না যে কোনো একটা ঘটনায় সে আমাকে বুঝলো না, তার মানে তুমি তো সবসময় আমাকে ভুল বোঝো বা আমাকে ভালোবাসো না। তখন দেখা যায় সম্পর্কগুলো খুব ভারী হয়ে যায় বা জটিলতা তৈরি হতে থাকে। দাম্পত্য সম্পর্কটাকে আমি বলি যে হাতের তালুতে আলতো করে রাখতে হবে বালুর মতো। খুব শক্ত করে ধরতে গেলে তখন যেমন বালুটা হাত থেকে বেরিয়ে যায়, সম্পর্কটা খুব হাঁসফাঁস লাগে মানুষের কাছে। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরার সম্পর্কটা না, একে যত্ন করে লালন পালন করে বেড়ে তুলতে হবে। এবং বাড়ানোর একটা বিষয় আছে, কারণ ম্যাডাম আপনি যেটা বলছেন যে শিশুদের নিয়ে কাজ করতে যেয়ে যখন আমি দেখি এই দাম্পত্য সম্পর্কের জটিলতায় তারা একটা সন্তান নিয়ে আসে পরিবারে, ভাবে এটা দিয়ে সমাধান হবে। ওই শিশুটি কি করছে, সে তখন এই দাম্পত্য সম্পর্কে টানাপোড়েনে তার বেড়ে ওঠাটা বাধাগ্রস্ত হচ্ছে এবং পরবর্তীতে এটা এমন এক ভিশিয়াস সাইকেল তৈরি করছে যে এই শিশুটিও তার সম্পর্কের ক্ষেত্রে, অ্যাটাচমেন্টের ক্ষেত্রে যে জটিলতা নিয়ে বড় হচ্ছে, সে যখন প্রাপ্তবয়স্ক হচ্ছে তার সম্পর্কেও জটিলতা তৈরি হয়। সুতরাং এটা খুবই একটা সামষ্টিক এবং সামগ্রিক একটা প্রক্রিয়া, যেটা নিয়ে সবার আসলে মনোযোগী হওয়া দরকার বা এটা নিয়ে অনেক বেশি আলোচনা দরকার বলে আমি মনে করি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন ক্লায়েন্ট খুবই পাওয়া যায়, অনেক বেশি পাওয়া যায় যে দাম্পত্য জীবন নিয়ে তারা অনেক চ্যালেঞ্জে পড়ছে। তো আমি ক্লায়েন্টদেরকে প্রথমেই একটা কথা বলি যে মানুষ কেন বিয়ে করে। বিয়ে করে মানুষ তার নিজস্ব একটা চাহিদা থেকে, একটা নিড ফুলফিল করার জন্য। এখন সবার চাহিদা একরকম থাকবে না, কারো শারীরিক চাহিদা, কারো মানসিক চাহিদা, কারো সামাজিক চাহিদা ভিন্ন ভিন্ন রকম থাকে। সো আপনারা কি ক্লিয়ার কিনা যে আপনারা আসলে কি চান? তখন অনেকেই কিন্তু এই বিষয়টা ম্যাক্সিমাম ক্ষেত্রে কেউ ক্লিয়ারলি অ্যান্সার দিতে পারে না। কেন বিয়ে করেছে? হ্যাঁ, আমি কেন বিয়ে করেছি এটাই আমি জানি না, কিন্তু আমি অনেক কিছু সুন্দর আমার মতো করে করতে চাচ্ছি, ডেকোরেট করতে চাচ্ছি, আমি অনেক এফোর্ট দিচ্ছি, আমি বুঝাচ্ছি যে এই সম্পর্কটাকে অনেক ডেকোরেট করব, ডেকোরেশন করব, কিন্তু এর মূল জায়গাটায় কিন্তু অনেক দুর্বল। তো মূল জায়গাটায় যেটা থিওরি অফ লাভে একটা কথা বলে যে ট্রায়াঙ্গেল, যে ফাইজা উল্লেখ করেছে যে সম্পর্কের ক্ষেত্রে প্রথম একটা জায়গা থাকবে, সেটা হচ্ছে ইন্টিমেসি, অ্যাট্রাকশন অ্যান্ড কমিটমেন্ট। এই ট্রায়াঙ্গেল থিওরিতে এই জিনিসটা বলে যে আমি আরেকটা সম্পর্কের মধ্যে যাচ্ছি, সম্পর্কের ইন্টিমেসিটা শুধুমাত্রই যে ফিজিক্যাল তা কিন্তু না। হ্যাঁ, পারস্পরিক শ্রদ্ধা, পরস্পরকে বুঝতে পারা। পারস্পরিক শ্রদ্ধা মানে কিন্তু এরকম যে অপরকে, আমার যে পার্টনার আছে তাকে স্পেস দেওয়া, তার বাউন্ডারিটা তাকে সাফোকেট করে না দেওয়া, তার ওপিনিয়নটাকে রেসপেক্ট করা, এগুলো নিয়ে কিন্তু ইন্টিমেসিটা তৈরি হবে। তারপর হচ্ছে ইন্টিমেসিটা যদি আরেকটু এক্সপ্লেইন করো। ইন্টিমেসিটা হচ্ছে যে আবেগীয়ভাবে একজন আরেকজনের কাছাকাছি আসবে। কাছাকাছি আসার ক্ষেত্রে তো অনেকগুলো উপাদান থাকবে, শুধু কাছে আসে ইমোশনালি আসা তো একরকম না। আমরা যখন ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখি তখন আবেগীয়ভাবে আমি একজনকে সাপোর্ট করবো, ওইটা তো আমার ওই ইন্টিমেট না। সো আরেকটা মানুষ যখন ইন্টিমেট হবে তার অনেকগুলো উপাদান থাকবে। উপাদানের মধ্যে এইটাও একটা জিনিস যে তার স্পেসটাকে আমি রেসপেক্ট করবো এবং দিব, এটা এনশিওর করব। তার ওপিনিয়নটাকে আমি এনশিওর করব, মানে আমি রেসপেক্ট করব, আমি ওপেন কমিউনিকেট করব। এই জায়গাগুলো সাথে হয় কি, আমি আবেগীয় একটা নির্ভরতা তৈরি হয়। ইন্টিমেসির জায়গাটা হচ্ছে আবেগীয়ভাবে আমি নির্ভর করা শুরু করি তারপর। মানে কি সবচেয়ে ইম্পর্টেন্ট উপাদান কোনটা নির্ভরশীলতার জন্য? এখন এইটা হচ্ছে যে ইন্টিমেসিতে হয় কি একটা সেফটি ফিলিং আসে। আবেগীয়ভাবে যদি আমি সেফটিটা আসে কোত্থেকে? আমি তোমাকে ডাউন অ্যারো টেকনিক না, ওই সেফটিটা তো আসবে যখন আরেকটা মানুষ তার এই জায়গাগুলোকে এনশিওর করবে। এখন একজন যদি তার মতো করে আরেকজনকে পাওয়ার চেষ্টা করে, তার মানে সে যেমন সেটাকে সে অ্যাকসেপ্ট করছে না, সে চেঞ্জ করার চেষ্টা করছে। আর যখন সে তাকে স্পেস দিবে, তার ওপিনিয়নটাকে রেসপেক্ট করবে, তখন কিন্তু আরেকটা মানুষ তাকে কি করবে, তার প্রতি একটু নিরাপদ বোধ করা শুরু করবে। নিরাপত্তাটা আসে ট্রাস্ট থেকে, ট্রাস্ট থেকে, বিশ্বাস থেকে, বিশ্বাস থেকে আসে। বিশ্বাস শব্দটা খুব মৌলিক জায়গা। হ্যাঁ, মৌলিক জায়গা। তারপরে হচ্ছে একটা অ্যাট্রাকশন থাকতে হবে পারস্পরের মধ্যে একটা। এই অ্যাট্রাকশন মানে শুধুমাত্র যে ফিজিক্যাল তা না, ইন্টেলেকচুয়াল অ্যাট্রাকশন হতে পারে, আরও তার আচার আচরণ সব জায়গা থেকে অ্যাট্রাকশন থাকবে। এবং আরেকটা কমিটমেন্ট থাকবে। কমিটমেন্টটা হচ্ছে যে ভালো মন্দ সব ক্ষেত্রে আমরা একসাথে থাকবো, একজন আরেকজনের সাথে থাকবো, একজন আরেকজনের পাশে দাঁড়াবো। এই কমিটমেন্টটা থাকা জরুরি, কারণ এই কমিটমেন্ট না থাকলে আরেকজন কিন্তু ওইখানে নিরাপদ বোধ করবে না।
একটু তোমাকে ইন্টেলেকচুয়াল জায়গাটা যখন বললেই, ধরো অনেকে এসে বলে ওর সাথে আমার ইন্টেলেকচুয়াল ম্যাচিংটা হয় না, মানে আমি যেভাবে চিন্তা করি আমার চিন্তার গভীরতাটাও ধরতে পারে না। হতে পারে না। তো এইখানটাতে আসলে কিছু করার আছে, যখন ইন্টেলেকচুয়ালি দুইজন দুই লেভেলে আছে, আমি যে বই পড়ি, আমি যে ধরনের সিনেমা দেখি, বা আমি যে ধরনের মানুষের সাথে মেলামেশা করি, আমার যে পছন্দের টাইপের সাথে ম্যাচ করে মানুষগুলো যারা যাদের সাথে আমি খুব মানে আরাম পাই আলোচনা করতে, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছি, ধরো বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা বলছি, সেই ইন্টেলেকচুয়াল হাইটটা দুজনের একই রকম না। তখন সে হয়তো বলছে যেটা আমার স্ত্রীর সঙ্গে হচ্ছে না। এই যে এক্সট্রাম্যারিটাল সম্পর্কগুলো হয়, অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে তুমি যে আরেকটা সম্পর্কে ঢুকলে তুমি ওখানে কি পেয়েছো, যে তোমার নিজের ওয়াইফের সাথে তুমি একটু দূরত্ব হয়ে গেল, তুমি আরেকজনের সাথে কাছাকাছি হয়ে গেলে। তখন অনেকে বলে আমি না, আমার মনে হয় যে আমি যেভাবে চিন্তা করি আমার চিন্তার লিমিটটা অনেক অনেক ওপরে, কিন্তু ও মনে হয় ওর ধারে কাছেও পৌঁছাতে পারছে না। তখন কি হবে? তখন দাম্পত্য সম্পর্কটা কেমন হয়? তখন একটা জিনিস বুঝতে হবে যে ওয়াইফ বা একটা পার্টনারই তার সকল চাওয়া ফুলফিল কিন্তু করবে না। হ্যাঁ, এখন আমার যদি রিকোয়ারমেন্ট থাকে যে যেহেতু সে আমার পার্টনার, সে আমার সকল চাওয়া ফুলফিল করবে, বিষয়টা আসলে তা না। ইন্টেলেকচুয়াল লেভেলে সে আরেক অ্যালাইনমেন্টের তার সাথে আরেকজনের সাথে খুব ম্যাচ করতে পারে, এটার জন্য তার সাথে একটা গুড রিলেশন থাকতে পারে। বাট এইখানে দাম্পত্য জীবনের যে জায়গাটা, উনি যদি বুঝতে পারেন যে আসলে এখানে ম্যাচ করছে না, রাদার দেন উনি ওনাকে টেনে তোলার জন্য যে প্রক্রিয়া চালান, এটা হয়ে যায় আরও ড্যামেজিং। হ্যাঁ, এটা না করে উনি যদি বুঝেন যে আচ্ছা এই জায়গাটা আমার ম্যাচ করছে না, কিন্তু আদার্স আরও অনেকগুলো জায়গা তো আছে। কারণ দাম্পত্য জীবনটা তো একটা প্রক্রিয়া, এবং এটা একটা কম্বাইন্ড প্রক্রিয়ার মধ্যে চলে। হ্যাঁ, একটা মানুষ আরেকটা মানুষকে ম্যাচ করতে নাই পারে। কিন্তু আমি এখানে একটা জিনিস জানতে চাই, কিন্তু ওই মানুষটার তো একটা ডিপ্রাইভেশনের ফিলিং থাকবে হামিদ, এখন যে আমার তো এটা পাচ্ছি আমি না, তো পাচ্ছি না, তো এটা একটা শূন্যতা কাজ করছে। শূন্যতা কাজ করে। এখন বিষয় হচ্ছে কি, কোনো মানুষই কিন্তু আরেকজনকে 100% ফুলফিল করতে পারবে না, এটা কোনো লজিকেই সম্ভব না। এটা সম্ভব না, কিন্তু সেই জায়গাতেই ম্যাডাম যে জায়গাটা বলার চেষ্টা করছিলেন আমার কাছে মনে হলো যে সেই জায়গাটাকে যদি অ্যাড্রেস করা যায় যে আমি ইন্টেলেকচুয়ালি, আমরা হয় কি ওই যে সামারাইজ করে ফেলি, যেহেতু তার সাথে আমি আর কথাবার্তা আকর্ষণ পাচ্ছি না, তার মানে হচ্ছে বিষয়টা এরকম। কিন্তু আমি এটাকে যদি ভাগ করি, হ্যাঁ, একটা মানুষের স্বাভাবিকভাবেই ইভেন দুইজন ইন্টেলেকচুয়ালি হয়তো অনেক হাই, বাট দুইজন দুই জায়গার, সেক্ষেত্রেও তো ম্যাচ করবে না। না, সেটা করবে না, কিন্তু ওই যে এই জায়গাটা শুনি আর কি অনেক সময়, যে মানে এটা whole আমি যে package বই তো পড়ি, হবে না। আমি যে সিনেমা দেখতে পছন্দ করি, মানে হয় না যে দুজন একসাথে অনেক কিছু করতে চায়, কিন্তু দেখা যাচ্ছে ও যে সিনেমা পছন্দ করে ও সেই সিনেমাগুলো এনজয় করে না, করছে না। তাহলে দুজনের যে একসাথে সময় কাটানো সেইটাও কিন্তু হয় না। মানে সময় কাটালেই তো বন্ধুত্বটা বাড়ে, সময় কাটালেই ঘনিষ্ঠতা হয়, কিন্তু আসলে আমরা দুজন একই জিনিস পছন্দ করি না। আমি কোনো একটা গল্প পড়লাম, সেটা ওর সাথে আলোচনা করলাম, ও কিন্তু ধরতেই পারলো না, তো তখন একটা কিন্তু হতাশা কাজ করে। জি ম্যাডাম, এখানে কিন্তু আমাদের ওই যে লাইফ পজিশনের যে ব্যাপারটা আছে, যে ওকে ওকে পজিশন থেকে আমি যেটা বলার চেষ্টা করছিলেন, আমরা যেটা বলি যে হেলদি লাইফ পজিশন হচ্ছে আই এম ওকে, ইউ আর অলসো ওকে। তো যখনই একজন মনে করা শুরু করে যে আমার ইন্টেলেকচুয়াল হাইট এমন একটা জায়গায় যেখানে আমার সঙ্গীর সাথে মিলছে না, তখনই কিন্তু আই এম ওকে, ইউ আর নট ওকে একটা পজিশন চলে এসছে। এবং আমি তখন ভাবছি যে আমি যেভাবে চিন্তা করি, আমারটা যতটা সফিস্টিকেটেড, যতটা সুন্দরভাবে আমি বুঝতে পারি, আমার পার্টনার তখন একটা ডিসরেসপেক্টের জায়গা একটা আসে। কিন্তু সেই জায়গাতে আমি যেটা বলি যে হোল পিকচারটা দেখা যায় কিনা, ওনার পার্টনার হয়তো, ওনার সঙ্গী হয়তো ওনার সন্তানদের খুব সুন্দর করে যত্ন করছে, ওনার সংসারটা খুব সুন্দর করে ম্যানেজ করছেন, তো অন্য যে গুণাবলীগুলো আছে সেগুলোকে অ্যাকনলেজ করা, একটা অংশ নেই সেটাকে তখন ওই যে ম্যাক্সিমাইজ করে, একটা বড় করে দেখা যে এটা নাই বলেই আমি, তার জন্যই কিন্তু ম্যাডাম এক্সট্রা ম্যারিটালে যে বিষয়টা, যে যতটুকু আমি পাচ্ছি না এটাকে আমি বড় করে দেখছি, কিন্তু আমি আসলে কি পেয়েছি। আরেকটা জায়গা আমি আমার ক্লায়েন্টদেরকে বলার চেষ্টা করি যে ঠিক আছে, আপনি হয়তো যে গানটা শুনতে পছন্দ করেন, আপনার পার্টনারের হয়তো এই গানটা শুনলে মাথা ব্যথা হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে তারও তো নিজের একটা বন্ধু মহল, যাদের ভেতরে একটা খুব হেলদি বাউন্ডারি, সেটা নিয়ে সেই ধরনের সঙ্গীত কিন্তু উপভোগ সে করতে পারে। সেক্ষেত্রে দুজনের মধ্যে ওই টানা হ্যাচড়াটা না করাটা ভালো, যে আমি এই জনরা পছন্দ করি, তোমাকে আমার সাথেই যেতে হবে, তখন একটা টানা হ্যাচড়া তৈরি হয়ে যায়, টানা পোড়েন তৈরি হয়। ওই জায়গাগুলোতে যেটা ম্যাডাম বলছিলাম যে স্পেস দেয়া,
এনাফ স্পেস দিয়ে যে ঠিক আছে তোমার এই পার্টটুকু তোমার পছন্দ, তার যে ইন্টেলেকচুয়াল যে গ্রুপ আছে ইন্টেলেক্ট যাদের সাথে ম্যাচ করে তাদের সাথে সে ডিসকাশন করতে পারে। কোয়ালিটি ডিসকাশন করে মানে ডিসকাশন করতে গিয়ে ওখানে আবার সম্পর্ক তৈরি হয়ে যায়। কারণ ওই যে বিষয়টা কি, ডিসরেসপেক্টটা চলে আসে এখানে- পার্টনারের প্রতি যে আমার পার্টনার কেন আমাকে এটা দিচ্ছে না, পার্টনার তার থেকেও যে ভ্যালুয়েবল কিছু তার লাইফে কন্ট্রিবিউট করছে ওটাকে যদি অ্যাকনলেজ করতে পারে। এবং এখানে একটু যে পাওয়ার গেম চলে আসে, একটা power পাওয়ার গেম যখন আসে একজন ইন্টেলেকচুয়ালি নিজেকে ডমিনেট করার চেষ্টা করছে আরেকজনকে, আর উনি হয়তো যে এফোর্টটা দিচ্ছেন সেইটার প্রেক্ষিতে উনিও আবার আরেক ধরনের বেঁকে বসছেন, সম্পর্কের দূরত্বটা এই জায়গায়। কিন্তু যদি আলাদা আলাদা করে স্পেসিফিক্যালি জিনিসগুলোকে ভাগ করা হয়, ক্লাস্টার করা হয়, যে এই জায়গাটায় একটা লিমিটেশন আছে, এই মানুষটা নাই বুঝতে পারে, কিন্তু এই যে ফাইজা যেটা বললেন যে আদার্স অনেক জায়গায় কিন্তু পারস্পরিক কন্ট্রিবিউশন হচ্ছে, হ্যাঁ, সেটাকে ধরে আর ইন্টেলেকচুয়াল শেয়ার করলেই যে রিলেশনে যেতে হবে এটার কিন্তু আন্ডারলাইনে অনেক অন্য কিছু থাকতে পারে। আমি ইন্টেলেকচুয়াল শেয়ার করলেই আরেকটা সম্পর্কে কেন জুড়ে যেতে হবে, কেন এটা পরকীয়া হয়ে যেতে হবে, বিষয়টা আসলে যত না, সহজ। পরকীয়া তো হামিদ আসলে কেউ ইচ্ছে করে করে না, এটা তো একটা খুবই সূক্ষ্মভাবে হয় জিনিসটা, তাই না? কথা বলতে ভালো লাগছে, আমরা কথা বলছি, আজকাল তো কথা বলার মাধ্যমের কোনো অভাব নাই, তাই না? এমন না যে আমি এখানে প্ল্যান করেছি যে আমি ওর সাথে একটা সম্পর্ক করব, কিন্তু কথা বলতে বলতে হয়তো অনেকক্ষণ কথা বলে ফেললাম। অনেকে বলে না যে আমরা রাতে কথা বলতে শুরু করেছি, হঠাৎ দেখি সকাল হয়ে গেছে, বুঝতেও পারিনি কখন সময়টা পার হয়েছে। এটা কিন্তু খুব সচেতন ভাবে করে না। সেক্ষেত্রে ওই যে বাউন্ডারিটা দিতে হবে, একটু বাউন্ডারি এই সেক্ষেত্রে একটু মেনটেন করতে হবে, যে যার সাথে মনে হয় এরকম আমার একটা ক্ষুধা আছে, আমি ইন্টেলেকচুয়ালি কারোর সাথে শেয়ার করতে পারলে আমি তার প্রতি অনেক অ্যাট্রাক্ট ফিল করি, হ্যাঁ, এরকম একটা যদি জায়গা থাকে সেক্ষেত্রে একটু সিলেকশনের জায়গায় করতে পারে, যে আমি যদি জেন্ডারটাকে এইভাবে করি, যদি মনে হয় যে আমার এরকম কিছু হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো আমি বাউন্ডারি ক্রিয়েট করতে পারি, একটা বাউন্ডারি দিয়ে হেলদি বাউন্ডারির মধ্যে তাহলে শেয়ারিংটা সেই হতে পারে। ক্ষুধাটা আবার মেটাবে, তখন ওর আর কাউকে খুঁজতে হবে না, না। যেমন দেখেন একটা বন্ধুদের ইন্টেলেকচুয়াল ক্ষেত্রে আবার কারোর সাথে খুব ইন্টেলেকচুয়াল হাইট মিলল, সেখানে যদি আবার জেন্ডারটা আমাকে খেয়াল করতে হয়, আমার কাছে মনে হয় যে এটা একটু রেড ফ্ল্যাগ। যখন আমি দেখছি যে জাস্ট সময়টা কেটে গেল এত লম্বা সময়, ওই রেড ফ্ল্যাগটা যদি দেখি যে না ওর প্রতি তো আমার একটা আকর্ষণটা কিন্তু একটা রেড, আমি বলবো যে আকর্ষণটা যদি অতিমাত্রায় হয়ে যায় যে কোনো কিছুই, ওই যে ম্যাডাম বললেন যে সারা রাত কথা বলে ফেলেছি, তারপরে যখন ওনার রিয়েলাইজেশনটা হলো তখন ওটা একটু অ্যানালাইসিস করার ব্যাপার আছে যে এই মানুষটার প্রতি আমার একটা আকর্ষণ তৈরি হয়েছে এবং লম্বা সময় তার সাথে আমি এনগেজ থাকতে চাইছি। তো ওটা নিজের সাথে হয়তো বোঝাপড়াটা করে নিতে হবে যে এর সাথে কথা বলতে গেলে আমার নিজের টাইমটা চেক করতে হবে, আমি কতটুকু সময় তার সাথে করছি। খুবই কঠিন আর কি, মানে জি যেটা- ম্যাডাম, একটা যেটা জায়গায় কিন্তু আমাদের বেশি দিতে গেলে আরেকটা emotion এর ইমব্যালেন্স সাথে হয়ে যাবে। মানে তখন লজিকটা হারিয়ে যায়, তো ইমোশনটা সারফেস একদম। সামনে চলে আসে এটা আর কি। সত্যি খুবই তখন খুবই হতে suffer পারে ওই যে করে একটা মানুষ। বিষয় যে ইন্ডিভিজুয়াল একটা পার্সনের সাথে না গিয়ে একটা গ্রুপের সাথে যাওয়া, ইন্টেলেকচুয়াল শেয়ারিংটা গ্রুপের সাথে কোথায় করা। পাওয়া যাবে? গ্রুপ তো এক একজন এক এক, আমাদের এখানে গ্রুপ ফরমেশন হয় না, না, যাই বলো, মানে আমাদের আড্ডাবাজি হয়, কিন্তু ওই যে একটা গ্রুপ ফর্ম করে যে আমরা সবাই কবিতা ভালোবাসি, সবাই গান ভালোবাসি, আমাদের দেশে এই জিনিসটা আমি দেখিনি। মানে আমার খুব একটা দৃশ্য মনে আছে, আমি কলকাতা বটানিক্যাল গার্ডেনে একদিন হাঁটছিলাম, তখন দেখলাম গোল করে সবাই বসেছে এবং একজন রবীন্দ্রনাথের মানে গল্পগুচ্ছ নিয়ে বসেছে, তো গল্পগুচ্ছ থেকে একটা উপন্যাস পড়ে শোনাচ্ছে আর কি, হ্যাঁ, এবং সবাই কিন্তু এল্ডারলি, বয়স কিন্তু সবাই রিটায়ার্ড মানুষ মনে হলো, প্রত্যেকেই গালে হাত দিয়ে কি মনোযোগ দিয়ে গল্পটা শুনছে। তো আমাদের তো এরকম গ্রুপ কিন্তু আমাদের দেশে আমি দেখি না, যে এই যে সবাই মিলে আমরা একটা জিনিস এনজয় করি এবং এটার মধ্যে অনেক সাহিত্য আছে, এটার মধ্যে অনেক প্রাণবন্ততা আছে, আমাদের Ownership. আনন্দগুলো না একটু ভিন্ন রকমের আর কি, মানে খুবই, মানে আমাদের মস্তিষ্ককে যে আরো বেশি মানে এটাকে আরো বেশি এনহ্যান্স করবে, মানে জ্ঞানের দিক থেকে আরো বাড়াবে, এই চিন্তাগুলো খুব একটা করি না মনে হয় আমরা, আমাদের সেই ধরনের গ্রুপ আমরা ফর্মই করতে পারিনি। ম্যাডাম আমি ঠিক এরকমই একটা শুনছি যে নেদারল্যান্ডে কমিউনিটি আছে যেখানে ওরা একটা পার্কে বসেন একটা জায়গায়, সবাই এসে গল্প বলেন, মানে একসাথে হচ্ছে ওই দিনটা একদম ফিক্স করা, তো এসে যে যার মতো করে গল্প বলবে বা 2-3 জন গল্প বলছে, সবাই শুনছেন, তারপরে যে কারোর সাথে কারো যোগাযোগ আছে তা না, কিন্তু ওই সময়টাতে আবার যেটা হয় যে ওই গ্রুপের ভেতরে সাব গ্রুপও হয়ে যাচ্ছে যারা একই ধরনের গল্প পছন্দ করে, কিন্তু আমাদের একটা কেন জানি সম্পর্কটাকে একটু টেনে নেওয়ার একটা, যে ঠিক আছে আমরা ফোন নাম্বারটা নিয়ে নিলাম, ইনস্টাতে ফলো ব্যাক দিয়ে দিবেন, ফেসবুকে কানেক্টেড হয়ে যাওয়া, এই যে
একটু ওভার কানেকশন কমিউনিকেশনটা যখন হয়ে যাচ্ছে বা রাত 12টায় খুব একা লাগছে, ওনাকে একটা টেক্সট করে ফেললাম, এই বাউন্ডারিগুলো আমাদের কম এবং আমাদের হয়তো মানে যোগাযোগের যে মাধ্যমগুলোকে আমরা একটু ওভার ইউজও করে ফেলি তখন। আর ওভার ইউজ মানে কি? ওভার ইউজ বোধহয় আমার মনে হয় তুমি আর একটু ডিসকাউন্ট করে বললে, মানে ওভার ইউজ আর কি একদম। হাইপার ইউজ করে ফেলি আর কি, অল্প সময়ের মধ্যে বেশি ইউজ করে তারপর আর ওটা ভালো লাগে না, এরকম না একটা ভালো ইয়ে লাগে, তারপরে গিয়ে ওটা অনেক নিয়ে dopamine পরে তো। গেম শুরু হয় আর কি। একদম গেম, তখন তো অনেক ডোপামিন, তখন খুব ভালো লাগা। তারপর জীবনে না পাওয়াটা, যে এই যে ইন্টেলেকচুয়াল কমিউনিকেশনের পরের পার্টটা না আসলে ভালো ম্যাডাম, তখন শুরু হয় যে আমার জীবনে না কেউ নেই আপনার মতো যে এটা নিয়ে কথা আমার স্ত্রী তো বোঝেই না, বা আমার হাজবেন্ড তো এটা বোঝে না। এই গেমটা আগে থেমে গেলে ঠিক ছিল, কিন্তু হতেই আমরা পারে। পারি না, আমাদের তো ওই যে হরমোনাল ইয়ে হয়, তো হরমোনাল Hormonal- সিক্রেশন হয় ব্রেনে, তখন খুব- ডোপামিন অনেক ডোপামিন সাপ্লাইটা অনেক বেশি হয়, তখন কিন্তু আমরা ভুলে যাই যে হরমোনটা কতক্ষণ disturb পার করে। হয়েছে, মানে অনেক বেশি গভীরে ঢুকে গেছে কিনা আলোচনা করতে করতে। তখন এই যে ম্যারেজগুলো, আমি কেন এই টপিকটা চিন্তা করলাম আলোচনা করা দরকার, যে আমাদের ম্যারেজগুলো মনে হয় একটু ধাক্কা খাচ্ছে দেখা যাচ্ছে। বেশ অনেক দিন খুব ধরে। এখন ভালোভাবেই খুব খাচ্ছে। এটা হচ্ছে। আমার ক্লায়েন্টদেরকে আমি একটা যেটা বলি যে অন্তত 20 to 30 মিনিটস রুল ফলো করার জন্য, যে খুব যদি এটা আমার পার্সোনাল লাইফেও আমি প্র্যাকটিস করি, যে খুব হিটেড কমিউনিকেশন হতে পারে বা আমি যখন ফিল করছি যে ফিজিওলজিক্যালি মেন্টালি আমি একটু ডিস্টার্ব, তখন কমিউনিকেশনটা স্টপ রাখা। কারণ ওই যে তখন কিন্তু আমাদের খুব হরমোনগুলো, আমি তখন অনেক লজিক নিয়ে, তারপর আমার পেছনের যত কষ্ট আছে সব একসাথে হুড়মুড় করে আসছে, তখন যখন একটা যোগাযোগ করছে তখন হড়বড় করে অনেক কিছু একদম বানের জলের মতো অনেক কথা বলে ফেললো। তুমি বলছো স্বামী স্ত্রীদের কথা। স্বামী স্ত্রী সেই সময়টাতেও কিন্তু অনেক হেট টক, যেটা অনেক কথা হয়তো না বললেও হয় বা হয়তো বলেনি কখনো, সেটা একদম এমন ভাবে বলে ফেলছে, ওটাতে যে ম্যারেজের যে ড্যামেজটা হয়ে যায়। তো ওটা একটু সময় নিয়ে চিন্তা করে, মানে থিঙ্ক, পজ, টক। আগে আমি চিন্তা করি যে আমার ভেতরে কি হচ্ছে, আমি আসলে কি বলতে চাই। আমি বলি যে বলার আগেও আরেকটা পজ নিয়ে আর একটু গুছিয়ে স্লোলি তারপর আমি কথা বলি। প্রয়োজন হলে আধা ঘন্টা পরে, নয়তো পরের দিন বিকেলে একটা সময় নির্দিষ্ট ওরে বাবা, করে। ঘুম হবে না তো? এটা একটা অসুবিধা। পরদিন বিকেল পর্যন্ত ওয়েট করাটা, কারণ যখন রাগ উঠে যায়, যখন ভিতরে একটা তখন সমাধান আগুন লাগবে। জ্বলতে থাকে, তখন পরদিনের জন্য ওয়েট করাটা, মানে এর থেকে বড় শাস্তি বোধ আর কিছু হতে পারে না, যে আমি বসে থাকবো এটা নিয়ে, মাথার ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে সেটাই। এবং আমি কালকের জন্য ওয়েট করবো। ডেফিনেটলি ইটস এ ভেরি গুড প্রসেস, কিন্তু ডিফিকাল্ট আর কি। ডিফিকাল্টি ম্যাডাম। এই জন্য ওই যে ওপেন কমিউনিকেশনটা প্র্যাকটিস করা রিলেশনে, অনেক কিছু জমে জমে তারপরে অনেক তীব্রভাবে বের হওয়ার চাইতে যদি ওপেন কমিউনিকেশন থাকে, তাহলে তার লিমিটেশনসগুলো কোথায় কোথায় তাকে একটু ট্রিগার করছে, এই জিনিসগুলো যদি আগেই বের করে নিয়ে আসা হয়, এটা ভালো সম্পর্কের জন্য। ওকে, আমরা আরো আলোচনা করব। বিরতিতে চলে যেতে হচ্ছে আমাদের, যেহেতু কোনো দর্শক এখনো ফোন করেনি, আমরা বিরতি থেকে ঘুরে এসে আবার আলোচনা করব। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরেই সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে সফল দাম্পত্য সম্পর্কের জন্য শুধুমাত্র ভালোবাসাই কি যথেষ্ট কিনা। আমাদের অনেকবার শুনতে হয় ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি, কিন্তু ভালোবাসার সাথে যে অন্যান্য উপাদানগুলো যে খুব গুরুত্ব বহন করে বা কতটা গুরুত্ব বহন করে, সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। তো আমরা আলোচনা করছিলাম যে আসলে আমাদের ভালোবাসার, তো আসলে ভালোবাসাটাই বা কী, সেটা নিয়েও বোধহয় আমরা একটু কথা বলতে পারি। তো সেটা নিয়ে আজকে তাহলে আমরা এখন একটু আলোচনা করি যে আমরা যে বলছি ভালোবাসা, ওটা আসলে কি, মানে ক্যান উই এক্সপ্লেইন ভালোবাসা, ক্যান উই ডিফাইন ভালোবাসা? ভালোবাসাটা তো শুনতে তো হয় অনেকবার যে অনেক শুনি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আই লাভ ইউ, বাট হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? আবার ভালোবাসি এটা বলার পর কেউ বলে না, ও তো আমাকে ভালোবাসে না, ও শুধু মুখে বলে, আমি তো বুঝি না যে ও আমাকে ভালোবাসে। কিন্তু আসলে আমরা এটাকে এক্সপ্লেইন করতে পারি কিনা, ডেফিনেশন বাদ দিলাম, কিন্তু এক্সপ্লেনেশনটা ব্যাখ্যা করতে পারি কিনা ভালোবাসার শব্দটাকে? এটাকে ওই যে যেভাবে আমরা হতে পারে একটা সেকেন্ড হামিদ, আমি একটু আলোচনাটাকে আরেকটু মানে আরেকটু স্পেসিফিক করার জন্য, একটা হতে পারে সন্তানের প্রতি ভালোবাসা, একটা হতে পারে মায়ের প্রতি ভালোবাসা, একটা হতে পারে বন্ধুর প্রতি ভালোবাসা,
একটা হতে পারে সহকর্মীর প্রতি ভালোবাসা, একটা হতে পারে আমার গৃহকর্মীর প্রতি ভালোবাসা, ওকে আমি আদর করি, ভালোবাসি। আর দাম্পত্য সম্পর্কে ভালোবাসা, এক একটা ভালোবাসা কি এক এক রকম, মানে ভালোবাসার রং কি আলাদা কিনা সব। আসলে এই যে ভালোবাসার যে বিষয়টা আমার কাছে যেটা মনে হয় যে মৌলিক জায়গাটা এক, কিন্তু সম্পর্ক ভেদে বিষয়টার ইয়েটা বিস্তৃত হয়। হ্যাঁ, এখন যেমন মনে করেন ভালোবাসার ক্ষেত্রে প্রথমে একটা জায়গা যেটা বললেন যে তার প্রতি একটা লাইকিং আসা। হ্যাঁ, আমরা যদি উপাদানগুলোকে ধরি, হ্যাঁ, একটা লাইকিং থাকবে। হ্যাঁ, তারপরে হচ্ছে ওই যে লাইকিংয়ের সাথে একটা অ্যাট্রাকশন আসে। হ্যাঁ, এবং ভালোবাসার প্রতি আমাদের একটা কমিটমেন্টও থাকে। এই কম্বাইন্ড প্রক্রিয়ার মধ্যে কমিটমেন্ট বলতে আমরা কি কমিটমেন্ট বলতে হচ্ছে যে তার প্রতি আমার এক ধরনের রেসপন্সিবিলিটির জায়গাটা যদি আমরা বলি। কমিটমেন্ট মানে আমার শুধু সাময়িক সময়ের জন্যই ভালো লাগলো, ভালো লাগা আর ভালোবাসাটা তো এক হচ্ছে না। যখন এটাতে কমিটমেন্ট থাকবে যে না, তার প্রতিও আমি মানে তার জন্য আমি কিছু করব, তার সাথে থাকব, এই কমিটমেন্টের জায়গাটা এটার একটা পরিপূর্ণতা দেয় এটাকে ভালোবাসা। এখন হচ্ছে যে এইটার ক্ষেত্রে আবার বিভিন্ন সম্পর্কের ভেদে ভালোবাসার মাত্রাগুলো ডিফারেন্ট হতে পারে। যেমন একটা রোমান্টিক রিলেশনের ভালোবাসা যেরকম বডি সেন্সেশন থাকবে, আরেকটা জায়গায় কিন্তু হয়তো বডি সেন্সেশন থাকবে না, বাট তার কমিটমেন্টের জায়গাটা অনেক হাই থাকতে পারে। একটা প্যারেন্টসের প্রতি যখন প্যারেন্টসরা এল্ডারলি হয়ে যান, তখন তাদের ভালোবাসার মাত্রাটা ডিফারেন্ট জায়গায়, খুব কমিটমেন্টের জায়গাটা অনেক বেশি তীব্র থাকে। মানে প্যারেন্টসদের কাদের প্রতি ভালোবাসা? সন্তানরা যখন প্যারেন্টসের মানে সন্তান প্যারেন্টসকে ভালোবাসে তার দায়িত্বের জায়গা থেকে যখন ইয়ে করে, ইভেন বাবা মাও যখন সন্তানের প্রতি ভালোবাসে, তো এই ভালোবাসাটার মধ্যে আবার অনেক সেফটি, সিকিউরিটি, ট্রাস্ট, এই বিষয়গুলোর একটা মানে এই উপাদানগুলোকে নিয়ে একটা প্রক্রিয়া তৈরি করা। এই প্রক্রিয়ার মধ্যে একটা সেফটি ফিলিং, এবং এই সেফটি ফিলিংয়ের সাথে সাথে একটা এনজয়মেন্ট। আমি যাকে ভালোবাসবো তার প্রতি, তার সাথে কিছু করে কিন্তু আমি একটা এনজয় ফিল করব। হ্যাঁ, এনজয় ফিল না করলে সেটা শুধু ডিউটি হয়ে যায়। এখন ডিউটি আর ভালোবাসার মধ্যেও কিন্তু একটু ইয়ে থাকে। ডিউটি আমি অনেক ক্ষেত্রেই করতে পারি না পছন্দ করলেও, তো ভালোবাসার মধ্যে এইটা আমি এনজয় করব, ওই ডিউটিটাকেও আমি অনেক এনজয় করব। আমার কাছে মনে হয় এই সব কিছুর একটা কম্বাইন্ড প্রক্রিয়া হচ্ছে ভালোবাসা। ওকে, ফায়জা। আর হামিদ বলেছেন, আমি একটু এটাকে অন্য দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি, ভালোবাসাটা আসলে দুরকম মোটা দাগে, কন্ডিশনাল এবং আনকন্ডিশনাল। ম্যাডাম যেটা বলছিলেন যে শিশুর প্রতি ভালোবাসা, আমার বাসায় হয়তো একজন কেউ এসেছেন যিনি আমার উপর নির্ভরশীল, সেটা হতে পারে আমার হেল্পিং হ্যান্ড, অথবা এমন কেউ একজন, বা আমার পেট হতে পারে, আমার বারান্দায় যে গাছ আছে সেগুলোর প্রতি, সেটা হচ্ছে আনকন্ডিশনাল একটা বাৎসল্য ভালোবাসা। বাৎসল্য সুর মানে তার যত্নটা আমি করব, আমি তার বিনিময়ে কিছু চাই না, তাকে ভালোবেসে আমি খুশি, তাকে যে আমি ভালোবাসাটা দিতে পারছি, তার প্রতি যে আমার একটা যত্ন, তার প্রতি আমার একটা দায়িত্ববোধের জায়গাও আছে যে তার কোনো অসুবিধা হলো কি না। কারণ আমার যে পেট আছে, সে পেট হয়তো আমাকে, আমার মুখের দিকে তাকাতে পারে, আমাকে দেখলে সে খুশি হয়, সে কিন্তু আমাকে কিছু বলতে পারে না, কিন্তু আমি বুঝে নিয়ে তাকে যত্ন করছি। একেবারে আমার যে শিশু সন্তান, সেও আমার উপর নির্ভরশীল, সুতরাং সে যে আমাকে খুব কিছু দিবে ব্যাপারটা তা না। তো সেই জায়গা থেকে এটা আনকন্ডিশনাল ভালোবাসা, যেটা সন্তানের জন্য খুব ছোটবেলায় যেটা খুবই প্রয়োজনীয়, যে আনকন্ডিশনাল লাভটা ছিল কিনা। ওরা যখন বড় হতে থাকে তখন তো লাভটা খুব বেশি কন্ডিশনাল, যে তুমি ভালো রেজাল্ট করলে, তুমি ভালোভাবে চললে আমি তোমাকে ভালোবাসবো। বড় হলে আর আনকন্ডিশনাল থাকে না, ওটা প্রকাশ কম করে, ওই জায়গাটাতে আসছি ম্যাডাম আমি। আরেকটা সম্পর্ক যেটা কন্ডিশনাল লাভের কথা যেটা বলছিলাম, সেটা যখন দাম্পত্য সম্পর্ক আসে, যে তুমি আমার জন্য এই জিনিসগুলো করবে, আমি তোমার জন্য করবো, তো রেসিপ্রোকাল একটা ব্যাপার আছে, যে পারস্পরিক একটা ভালোবাসার সম্পর্ক, তুমি আমাকে ভালোবাসছো, আমিও তোমাকে ভালোবাসছি। সম্পর্কটা ওই জায়গাটা থেকে শুরু হয়নি যেখানে খুব আনকন্ডিশনাল একটা ব্যাপার আছে, যে বিং ইয়োর সেলফ ইউ আর বিং লাভড, ওই ব্যাপারটা নেই আসলে। আর তারপরে যেটা হয় যে সম্পর্কে টানাপোড়েনটা কিন্তু মূলত হয় তাদেরকে নিয়ে যাদের সাথে আমাদের কন্ডিশনাল লাভের ব্যাপারটা আছে। তার মানে একটা ট্রানজ্যাকশন, আমাদের যেটা বলি যে ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিসে যে যোগাযোগের যে আমাদের একটা সম্ভাব্যতা তৈরি করে, যে ঠিক আছে আমি তোমার সাথে পজিটিভ কথা বলছি, তুমিও আমার সাথে সেই পজিটিভ একটা যোগাযোগ করবে। সেই যে জায়গা বলে কয়ে হয়, ওটা বলে কয়ে হয় না, কিন্তু এটা তো ম্যাডাম এমনভাবে হতে থাকে, কন্টিনিউয়াস একটা প্রসেস, চেইনের মতো, একদম একই সাথে সুতায় যে মালা গাঁথে সেরকম করে একটা একটা করে বুনন বাড়তে থাকে।
তো সেক্ষেত্রে আমরা কিন্তু বলি যে আমি তো তোমার সাথে যথেষ্টই কেয়ারফুল ছিলাম, বা আমি তোমাকে কেয়ার করেছি, তুমি তো আমাকে কেয়ারটা করলে না, বা আমি তোমাকে এত ভালোবেসেছি, আমি তোমার জন্য অপেক্ষা করেছি, তুমি তো ফিরলে না, আমার কাছে আসলে না। তার মানে আমি তোমার জন্য অপেক্ষা করেছি, তার মানে আমার অপেক্ষায় তুমি আমার কাছে আসবে। সেই যে জায়গাটা, এই যে যোগাযোগটা ম্যাডাম, যোগাযোগটা কিন্তু ওই কন্ডিশনাল যোগাযোগই, ওই ট্রানজেকশনটাই, যে আমি তোমাকে ভালোবেসেছি, তুমি আমাকে ভালোবাসা দাও, আমি তোমাকে যত্ন করছি, তুমি আমাকে যত্ন করো। ওই জায়গাগুলোতেই আসলে দাম্পত্য সম্পর্কে জটিলতা ওখানে তৈরি হয়, যখন ডিফারেন্ট লেয়ারে যখন কমিউনিকেশন হচ্ছে, তখন দেখা যাচ্ছে আমি তোমার জন্য ঠিক যতটা করছি আমি পাচ্ছি না। তার মানে কি আমরা সহজভাবে এটা বলতে পারি যে যেখানে একটা প্রত্যাশা নিয়ে ভালোবাসছি, প্রত্যাশা। সেটাই কন্ডিশনাল একটা ভালোবাসা। প্রত্যাশা আছে যে মানে আমি এটা তোমাকে আমি পাবো, দিচ্ছি, বিনিময়ে কিন্তু আমার একটা তুমি চাওয়া আমাকে থাকছে, চাওয়া যে থাকছে। তোমার জন্য আমি এই কাজটা করলাম, তোমাকে একটা উপকার করলাম, তোমার হয়তো খুব তুমি একা বোধ করছিলে, তোমাকে আমি সময় দিলাম, কিন্তু আমি যখন একা বোধ করছি আমিও আশা করলাম যে তুমি আমাকে তুমি সময় আমাকে দেবে, সময় দিবে, বা কিন্তু ওই সময় তুমি পারলে না, কারণ তোমার ওই সময় জি, একটা খুব জরুরি কাজ পড়ে গেল। তখন আমার মনে হলো যে আমি তো তোমাকে দিয়েছি, তুমি তো আমাকে দিলে না। তখন সে আঘাতপ্রাপ্ত হলো, বা সে আশা করে যে পরে হলেও তাহলে তুমি আমাকে ওটা বলবে। কন্ডিশনালি ভালোবাসি যদি কাউকে, তাহলে একটা প্রত্যাশা থাকে, প্রত্যাশা বিনিময় থাকছে। পাবার প্রত্যাশা। এবং দাম্পত্য সম্পর্কটা কিন্তু আসলে ওভাবেই, যেহেতু এটা একটা লিগ্যাল, মানে আইনগতভাবে সামাজিকভাবে একটা বন্ড, যেখানে একদম স্পষ্ট করে লিখে দেওয়া আছে যে স্বামী স্ত্রীর জন্য এটা করবে, স্ত্রী স্বামীর জন্য এটা করবে, বা সামাজিকভাবেও কিন্তু কিছু নর্মস আছেই যে এই জিনিসগুলো করতে হবে। যখনই ওই জায়গাগুলোতে, এবং তার বাইরেও আমাদের শিল্প সাহিত্য যদি দেখেন, সেখানেও প্রেমটা কেমন হবে, দাম্পত্য সম্পর্কটা কেমন হবে, ভালোবাসায় কি কি কম্পোনেন্ট থাকবে, ওটার কিন্তু একটা খুব ভেতরগতভাবে মানুষের একটা প্রত্যাশা থাকে। যখন এই প্রত্যাশাটা ঠিক মতো পূরণ না হচ্ছে, তখন মানুষের ভেতরে তীব্র একটা যন্ত্রণাবোধ, খারাপ লাগা, এবং প্রথমে মানুষ ধৈর্য ধরে হয়তো বুঝবে, পাবো, একটা সময় সে যখন ভাবা শুরু করে যে আমি তো আসলে পেলাম না, হলো না, তখন এখানে জটিলতা তৈরি হয়। আর ম্যাডাম, আপনি যে বিষয়টা বলছিলেন যে আমাদের সন্তানরা যখন বড় হয়, যখন 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর স্কুলে যাচ্ছে, তখন কিন্তু প্রত্যাশাটা চলে আসলো যে আমি তোমাকে এত ভালোভাবে মানুষ করেছি, তোমার পেছনে আমি এত টাকা খরচ করেছি, এত সময় দিয়েছি, মা হয়তো তার ক্যারিয়ারটা ছেড়ে দিয়েছেন। তো সেই জায়গা থেকে কিন্তু তখন আসতে থাকে, তাহলে আমি যে তোমার জন্য এই জিনিসগুলো করছি, তার ইসে তুমি কি করবে, তুমি ভালো হয়ে চলবে, আমাকে মানবে, আমার কথা শুনবে, ভালো পড়ালেখা করবে। সব সন্তানের কিন্তু একই রকম সামর্থ্য থাকে না, তারা একই রকম পরীক্ষায় ভালো করতে পারে না। আমি প্রতিনিয়ত ম্যাডাম আমাকে এই কেসগুলো ডিল করতে হয় যে আমি তো এত কিছু করছি, তাহলে ও কেন বোঝে না, ও কেন আমার জন্য পড়ালেখাটা করে না। কিন্তু শৈশবে সে তো অনেকভাবে তার মানে খেলতে চায়, আনন্দ করতে চায়, কিন্তু মায়ের তো তার যে বোঝাটা, যে আমি আমার জীবনে এত স্যাক্রিফাইস করেছি ওর জন্য, তাহলে ও আমাকে দিবে, ওই ছোট্ট শিশু তো আসলে দিতে পারে না। তখন দেখা যায় যে মা এবং সন্তানের সাথে, বা বাবা মার সাথে সন্তানের একটা খুব একটা জটিল সম্পর্ক, জটিল একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়া তৈরি হয়, যেখানে সন্তান মনে করে তার জীবনের, আমার মা বাবার জীবনের সকল সকল প্রত্যাশার ভার আমাকে বহন করতে হচ্ছে। তো তখন সম্পর্কে জটিলতাটা আর আসলে তৈরি সবচেয়ে হয়। বেশি অসুবিধা হয় যখন মা অনেক সময় বাবার কাছ থেকে কষ্ট পেয়েছেন, তখন হয়তো সন্তানকে কখনো বলে বসলেন যে তোমার জন্য শুধু আছি, এটা তো তোমার খুবই বাবা যে বলেন। আমার সাথে দুর্ব্যবহারগুলো করে তুমিও তো দেখো, কিন্তু তুমি না থাকলে আমি তোমার বাবাকে ছেড়ে চলে যেতাম। তো এটাতে কিন্তু বাচ্চার ভেতরে আমরা কিন্তু বিষটা ঢুকিয়ে দিচ্ছি, একদম। তাই না? ওই যে ডোন্ট এক্সিস্ট, যে তোমার এক্সিস্টেন্সের কোনো মূল্য নেই, মানে তোমার জন্য মা কষ্ট করছেন, এই যে বাচ্চাটাকে আমরা ঢুকিয়ে দিলাম যে তোমার জন্য, এটা এর চেয়ে বড় ক্ষতি আর বাচ্চার জন্য কিছু হতে পারে না। তখন সেই জন্যই বলা হয় যে প্রথমে আগে দাম্পত্যটা ঠিক করি। আমরা ওই যে বাচ্চা এনে দাম্পত্য ঠিক করতে চাই, সেটাও আবার একটা উল্টো রাস্তা ধরা হ্যাঁ, আর একটা কি। ছোট শিশুকে এনে এটাকে ফিক্স করতে চাই, ওর তো আরো যত্ন লাগবে, দুজনের সম্পর্কটা ঠিক করে ওকে আনতে হবে। যেমন আমার ক্লায়েন্টও খুব সুন্দর, আমাকে বলে যে আপনি শুনেন, আমি যদি আমার মা বাবাকে চুজ করতে পারতাম, আমাকে যদি সেই অপশন গড দিত, তাহলে আমি ওদেরকে চেঞ্জ করে ফেলতাম, বা আমি হয়তো ডিসাইডই করতাম যে আমি আসবো না, এই পৃথিবীতে আমি আসতে চাই না। তো না, ওরা ওদের একদম। ম্যারেজ ফিক্স করার জন্য আমাকে কেন এনেছে? এখনকার বাচ্চা তো খুব স্মার্ট, ওরা একদম বলতে থাকে যে এখনকার না, আরো আগে থেকে বাচ্চারা, কারণ আমার মনে আছে আমাকে ইন্টারভিউ করতে এসেছিল জি, একটা মিডিয়া থেকে। তো তখন তো আমি ইন্টারভিউ দিতাম, এখন আর দিই না, তো সময় নষ্ট হয় অনেক বেশি। তো ওখানে একটা ছেলে ছিল, তো আমরা এই ধরনের আলোচনায় ঢুকে গেছিলাম যে কেন সন্তান নিয়ে আসি পৃথিবীতে। তখন ওর মধ্যে থাকা একজন ছেলে আমাকে বলেছিল যে আমাকে যদি গড ওপর থেকে দেখাতেন যে এই যে তোমাকে এই বাড়িতে পাঠাবো,
আমার বাবা মাকে যদি উপর থেকে দেখানো হতো যে এই যে দেখছো না স্বামী স্ত্রী দুজনকে, এখানে তোমাকে পাঠাবো, আমি গডকে হাত জোর করে বলতাম যে কিছুতেই এই বাড়িতে আমাকে পাঠিও না, কারণ ওখানে আমি যেতে চাই না, কারণ ওদেরকে আমি যেভাবে দেখছি ওখানে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। কিন্তু আমরা তো বাবা মা চুজ করতে পারি না, সমস্যা হচ্ছে একদম। ওখানে। আমার ক্লায়েন্টরাও কিন্তু এই যে এই শিশুরা তারা এসেই বলে যে আমার যদি কোনো মিনিমাম আইডিয়া থাকতো আমি ওদেরকে চুজ করতাম না, আর ওরা চাচ্ছে আমি ওর প্রবলেম ফিক্স করে দিব। এসে বলেও এটা যে আমার বাবার সাথে সমস্যা হয়েছে তো তার জন্য আজকে আমাকে এভাবে পানিশ করলো, বা আমার সাথে আমার ওরা বন্ধুদের বুঝতে সাথে পারে। বন্ধুদের সাথে আজকে যাওয়ার কথা ওরা দুজনে অ্যাগ্রি করেছে, বাবার সাথে সমস্যা হয়েছে আজকে আমাকে যেতে দিল না, মানে ওর যত ফ্রাস্ট্রেশন আছে আমার উপর রিলিজ করলো। তো এই যে জায়গাগুলো হচ্ছে তার মানে একজনের প্রত্যাশা, তার হয়তো দাম্পত্য সম্পর্কের সমস্যাটা এটা তো রিলিজ করছে, চ্যানেলাইজ করছে তার সন্তানের এটা উপর। কত বছরের বাচ্চা বলছে বাবার সাথে সমস্যা থেকে আমাকে? এটা হচ্ছে 13 বছরের। তাদের হচ্ছে এই যে সামার ভ্যাকেশন চলছে, তাদের একটা প্ল্যান ছিল তারা যাবে, সম্ভবত ওরা মুভি দেখবে, ওরা পিজা করবে, কোথাও পার্টি একটা করবে, হ্যাঁ আনন্দের কিছু করবে, খুব প্ল্যান, এবং দুজনে অ্যাগ্রি করেছে। তার আগের দিন সমস্যা যেই হয়েছে ক্যান্সেল প্রোগ্রাম, যেতে পারবে না। ওরা নিজেদের প্রবলেম ফিক্স করতে কিন্তু পারেনি, বা ওটাকে একটু সাইড করে রেখে ও যে একটু আনন্দ করবে, ফাইনালি ও ভালো রেজাল্ট করেছে, ওর সামার ভ্যাকেশন চলছে, ও যাবে, সেই জায়গাটাতে একটা রেস্ট্রিকশন। মানে এটা তোমার এই কথা থেকে আমার ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল। আমরা তখন কক্সবাজারে ছিলাম, তো সেই সময় আমাদের কক্সবাজারের বাইরে আরেকটা জায়গা, খুব সুন্দর পাহাড়ি জায়গা যাওয়ার কথা ছিল আর কি। মানে বাবার ট্যুরের প্রোগ্রাম ছিল, সেখানে আমরাও যাচ্ছি আর কি। মানে আমি তখন অনেক ছোট, আমার তখন 6 বছর কি 6 to 7 years old। তো খুব তো কাপড় টাপড় গুছিয়েছি, সব রেডি। আমরা বোধহয় দুপুরের দিকে রওনা দেবার কথা ছিল আর কি। তারপর দেখি আম্মা যে শুয়েছে আর উঠছে না। আমি যে কতবার গিয়েছি, আমার না সাহসও নাই জিজ্ঞেস করার যে মা কেন উঠছে না, মা কেন রেডি হচ্ছে না। আমার কাপড় চোপড় গোছানো শেষ, আমার বই টই ঢোকানো শেষ। আমি আবার ছোটবেলায় বই আগে ঢোকাতাম, অনেক পড়ুয়া ছিলাম, কিছু ঢোকানোর আগে বই ঢোকাতাম, আমাকে নিয়ে সবাই হাসতো। তা আমি সব কিছু গুছিয়ে সুন্দর করে আমার ব্যাগ আমি গুছিয়ে ফেলেছি, কিন্তু মা আর উঠছে না বিছানা থেকে। আমাদের তো বিকেলে রওনা দেওয়ার কথা, কিন্তু মা উঠছে না। তখন আমি কিন্তু ওই সময় বুঝতে পেরেছিলাম যে বাবা মার মধ্যে কিছু হয়েছে। কি যে হয়েছে আমি জানি না, কিন্তু তারা তো কেউ বলছেন না। হ্যাঁ, বাচ্চারা কিন্তু বুঝতে পারে, মানে এটা বলাতে আমারও কিন্তু রিভিজিটেশন হলো ছোটবেলার কথাটা। সেই ট্রিপটা আমাদের হয়নি পরে, মানে ওই যে কষ্টটা এখনো কিন্তু রয়ে গেছে। আর এখানে কিন্তু এই যে একটা অনিশ্চয়তা আছে যে আবার ওদের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমার কোনো একটা কিছু আমি ডিপ্রাইভ হব, বা আমার হয়তো ওটা হবে না, ওটার একটা ভয় আতঙ্ক থাকে, ঢুকে যায়, একটা নিরাপত্তাহীনতা তৈরি হয় ভীষণভাবে। এটা তাদের একটা মনস্তাত্ত্বিক একটা জটিলতা তৈরি করে, বা আনন্দের কিছু হলেই তখন তাদের ভেতরে ওই টেনশনটা হতে থাকে, যদি ওদের মধ্যে কোনো সমস্যা হয় তাহলে তো এইটা হয়তো ভালোভাবে শেষ হবে, স্যাবোটাজড হয়ে যাবে আর কি, জিনিসটা একদম ঘটবে না আর কি। এটা এই ভয়টা ভিতরটা একদম মনে হয় যেন দুমড়ে মুচড়ে যায় একদম, ভীষণভাবে ভেতরে থাকে। হামিদ কিছু অ্যাড করবে? তার মানে এই যে বাচ্চারা আসলে কত অসহায় অবস্থায় থাকে, আমরা যেটা বুঝতে পারছি যে দাম্পত্য কলহটা থাকলে বা আন্ডারস্ট্যান্ডিংটা ভালো না থাকলে, পারস্পরিক রেসপেক্টের জায়গাটা না থাকলে সব কিছু ডাস্টবিন হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে ট্রাস্ট। ট্রাস্ট যদি না, কোনো সম্পর্কই ট্রাস্ট ছাড়া টিকবে না। রেসপেক্ট এগুলো পরে আসে, ট্রাস্ট থাকলে ওগুলো কিন্তু অটোমেটিক চলে আসে। কিন্তু আমরা যেটা দেখেছি যে সম্পর্কের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট বা উপাদান হচ্ছে বিশ্বাস। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক হয় না আসলে। ওই যে রিলেশনশিপের একটা আছে না, ব্রিজ আছে না, ব্রিজের দুইটা পিলারের কথা বলে, একটা হচ্ছে ট্রাস্ট আর একটা হচ্ছে কমিটমেন্ট, আর বাকি সবকিছু হচ্ছে ডেকোরেশন। এই দুইটা জায়গা যদি না থাকে, এই দুইটা যদি একবার ভাঙন তৈরি হয়, বাকি যতই ডেকোরেটিভ হোক ওগুলো আর কোনো কাজে আসবে না। সো এখানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক রকমের আমরা একটু সচেতন হই না, এবং আমাদের মনে হয় মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসের ক্ষেত্রে, বিশেষ করে কাপল রিলেশনের ক্ষেত্রে এবং প্রি ম্যারিটাল কাউন্সিলিংয়ের ক্ষেত্রে, যে কেন বিয়ে করছি এই জিনিসগুলোর ব্যাপারে আমরা জানি কিনা, এগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম কাউন্সিলিং তো এখন কোথাও আমাদের বাংলাদেশে কেউ চিন্তাও করে না। হ্যাঁ, কেউ করছে না, বাট যতটুকু যদি এখনকার কাপলরা অনেক বেশি সচেতন, অনেকে আমার কাছে মনে হচ্ছে যারা ইয়াং কাপল আছে তারা অনেক বেশি জানতে চায়, বুঝতে চায়, তারা যদি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, একটু অ্যাওয়ারনেস হয়তো এখন হবে না, বাট এখন শুরু করলে 10 বছর পর অনেকটা রিকভার হবে।
অনেকটা আমার মনে আছে যে 98-এ আমরা যখন প্রথম ট্রেনিং শুরু করলাম, আমাদের একজন সাউথ ইন্ডিয়ান যে ট্রেনার এসেছিলেন 98-এ, চিন্তা করো আজকে থেকে 28 বছর আগে, তখন উনি বলে গেছিলেন যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট মানে এরিয়া হচ্ছে প্রিম্যারিটাল কাউন্সেলিং। এটা কেন যে আমরা শুরু করছি না বাংলাদেশেও না ইন্ডিয়াতেও না, আমি জানি না ইন্ডিয়াতে শুরু করেছে কিনা ওরা, বাংলাদেশে structure কিছু নেই এইটা এখনো। এই মানে এই ডিসিপ্লিনটাই শুরু হয়নি এখন পর্যন্ত, যে আমরা উই আর প্ল্যানিং টু গেট ম্যারিড, বাবা মাই ঠিক করেছেন হয়তো, বাট আমরা দেখাশোনা করেছি, সো লেটস গো টক টু সামবাডি, যে আমরা আসলে ভবিষ্যৎটা আমাদের কেমন হতে পারে, আমাদের ব্যক্তিত্বের ধরনগুলো কি, আমরা দেখি দেখতে কেমন, মেয়েটা দেখতে সুন্দর, ছেলেটা দেখতে হ্যান্ডসাম, ছবিতে সাথে ভালো মানাবে জব ভালো। করে, ভালো বেতন পায়, আচ্ছা ফ্যামিলি স্ট্যাটাস ভালো, আমরা এই জিনিসগুলো দেখি। কিন্তু যে দুটো মানুষকে নিয়ে আমরা এগুলো যে ভাবছি, decorative। ওই দুটো মানুষের যে একটা সংযোগ হবে, এই সংযোগটা কেমন হবে সেটা নিয়ে কিন্তু আমার মনে হয় সেখানে সেক্স এডুকেশনও থাকা উচিত অবশ্যই। ভীষণভাবে। এবং একজন আরেকজনের সাথে পারবে কিনা সংযোগ স্থাপন করতে, এর আগের একটা সেশনে ম্যাডাম বলেছিলেন যে তার ক্যাপাসিটিটা রয়েছে কিনা এটাও যাচাই করা দরকার। না হলে তো ওই যে কনফ্লিক্ট লাগবে, আমরা আগে যে কথা হচ্ছিল ইন্টেলেকচুয়াল অ্যাট্রাকশন নাই, তাহলে এগুলো কিন্তু প্রি ম্যারেজ কাউন্সিলিংয়েই সে কিন্তু চয়েসগুলোকে আলাদা করে নিতে পারে, বুঝতে পারে, তখন সে কিন্তু বুঝতে পারবে যে দীর্ঘ সময়ের জন্য একজন পার্টনারের সাথে আমি কমিটমেন্টে যাব কিনা, কারণ আমার তো এই ক্ষুধাগুলো একদম ভেতর থেকে আসে, তো এইগুলোকে তো আমি সাপ্রেস করতে পারবো না, তখন কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হবে। সহজ খুব হবে না, সহজ কঠিন, কিন্তু অ্যাটলিস্ট কিছু সে বুঝতে পারবে। মানে কিছুটা চোখ খুলবে আর কি, কিছুটা আত্মস্থ করতে পারবে আর কি, তাই না? আসলে এটা আগে থেকে প্রিম্যারিটাল কাউন্সিলিং নিলেই যে আমরা খুব সহজ করে করতে পারবো সবকিছু, কারণ একদম সিচুয়েশনের মধ্যে ভেতরে ঢোকা আর ঢোকার আগে বুঝতে চেষ্টা করার মধ্যে তো তফাৎ আছে। তো মানে রিয়েল হয় না লাইফের যে- এক্সপেরিয়েন্সটাতে আসলে কে কতটা হ্যাঁ। আছে না, আগে ওইটাই বলে যে কগনিশন আর ইন্টেলিজেন্সের মধ্যে পার্থক্য এটা, নলেজটা থাকতে পারে কিন্তু তার রিয়েল লাইফে সে এটাতে কতটুকু ফাংশনালি সে ওটাকে ডিল করতে পারবে, কত ভালোভাবে সে জিনিসটাকে ম্যানেজ করার তার ক্যাপাসিটি কতটুকু আছে, ওই সিচুয়েশনে যেই বোঝা যায়। তবে ওই ধারণাটা ওই তার ব্রেইনের ভেতরে যখন ওই ওরিয়েন্টেশনটা আছে, তার ওই ধারণাটা তাকে কিছুটা হলেও সচেতন করবে একটা আসলে। ফোন নিয়ে আসছি ফাইজা, একটা ফোন এসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, একটু জোরে শুনতে চাই যে। জি জি, আমার সমস্যা আমার আপন খালাতো ভাইয়ের। হ্যাঁ, বিষয়টা আপন হচ্ছে খালাতো ভাইয়ের, হ্যাঁ। জি জি জি, সে ছোটবেলা থেকে এত পড়াশোনা আপনার ভালো ছিল না। তো পড়াশোনায় ভালো ছিল না? না, ছিল না ছিল না। আচ্ছা ওর বর্তমান বয়স 38, আমরা সমবয়সী। আচ্ছা। তো পড়াশোনায় তো ভালো ছিল না, তবে ও ছোটবেলাতে বই পড়তো, অনেক পড়তো। তারপর এসএসসি পাস করার পরে আপনার হুম, অনেক বই পড়তো ছোটবেলা থেকে। জি জি জি, অনেক রকম বই পড়তো হুম, এবং অসম্ভব যাকে বলে চতুরতা আপনার অনেক অনেক। চতুর। জি জি, চতুর চতুর বলবো নাকি ইন্টেলিজেন্ট বলবো, কোনটা বলবো? চতুর বলতে পারবো। চতুর আর বুদ্ধিমানের মধ্যে তফাৎ কি? বুদ্ধিমান মানে চতুর হচ্ছে মানে ওর যে আউট যে জিনিসটা আপনার মানে নেগেটিভ জিনিসগুলো ওর মাথায় বেশি আচ্ছা আচ্ছা, ওকে। হুম তো ইন্টার পরে আসলে 2009 ওর বাবা মারা যায়, তো হুম তারপর সে চাকরিটা আসে কাকতলি ভাবে শিক্ষকতা পেশা আসে। হুম তো তারপর 12 সাল থেকে আপনার সে আইএলটিএস কমপ্লিট করে, বিএসসি কমপ্লিট করে। তার মেধা, তার চতুরতা সবকিছু দিয়ে মোটামুটি ভালো অবস্থান নিজে তৈরি করে। আচ্ছা তার আবার আল্লাহ তাআলা তাকে অনেক কোয়ালিটি দিয়েছে, ভালো আচ্ছা। স্পোর্টস পারসন সে। তারপর কালচারাল অ্যাক্টিভিটিস এর দিক থেকে মানে সংস্কৃতি এমন কোনো জায়গা না যে কাজ সে পারে না। হুম হুম সংস্কৃতির এমন কোনো কাজ হয়তো সে পারে না। আচ্ছা তারপর বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, মানে আমি সত্যি বোঝাতে পারবো না সে কতটা মেধাবী। হুম হুম তো ও 2017 সাল থেকে ও শিক্ষকতা করে একটি পলিটেকনিকে। আর তার সাথে আপনার 17 সাল থেকে সে স্পোকেন ইংলিশের টিচার হিসেবে হুম পড়ায়। আচ্ছা তার একটা ভালো কোয়ালিটি হচ্ছে সে যে শিক্ষকতা করে হুম সে পাবলিসিটি পছন্দ করে না। ও বলে যে আমি শিক্ষক, আমি তো নিজেকে কেন বিক্রি করবো এই জাতীয়। আজকে 2.5-3 বছর যাবত ও
যে বিষয়টা ফেস করছে বা আমরা যেটা দেখছি, হ্যাঁ, হুম ও প্রতিদিন মানে মেন্টাল একটা ট্রমা দিয়ে যাচ্ছে তার পেশায়, শিক্ষকতা আচ্ছা পেশা। আচ্ছা কারণ ওর ভাষ্যমতে যেটা মানে আজকে আসলে যেটা ঘটলো গতকালকে, হুম মানে ওর ভাষ্যমতে এমন হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা এত ভেঙে গেছে যে আমি 10 বছর আগে যেভাবে পড়াইতাম, হুম, হুম নিজেকে আমি এত আপডেট করার পরও এখন ছেলেমেয়েরা এত বেশি অনুন্নত, হ্যাঁ, হুম যে আমি আমার মানে আমি ওইভাবে তাদেরকে দিতে পারছি না যেটা আমি তাদের আগে আগে যেভাবে দিতাম হুম ছেলে হুম, মেয়েদের। আচ্ছা দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওর প্রতিভা আর ওর ইংরেজি বাংলা এই যে মেধা না, হ্যাঁ, হুম এটা আসলে হয়তো ও সঠিক জায়গাতে দেয়নি অথবা সঠিক জায়গায় সে পৌঁছায়নি এখনো। যেমন ধরুন তাকে যদি বলি যে এখানে নাচো, সে বলে আমি নাচবো না, কারণ আমি একদম এইভাবে ওয়ার্ডটা ইউজ করে যে আমি বোকা গাধদের সামনে নাচছি না। সে আচ্ছা একজন মানে অদ্ভুত নৃত্যশিল্পী, কিন্তু সে এইভাবে ওয়ার্ডটা ইউজ করে আমি খুব ভালো বোকার নাচে। গাধদের সামনে নাচবো না। যে আমার নাচ বুঝে না আমি তার সামনে নাচছি না, যে আমার কবিতা বুঝে না আমি তার সামনে আমি কবিতা বলি না। আচ্ছা সে আপনার মানে একটা জিনিস থাকে না জাহির করা হুম যে আমি এটা পারি, এই হ্যাবিটটা ওর মধ্যে নেই। কারণ ও বলে আমি গাধাদের মাঝে জ্ঞান বিতরণ করার অভ্যেস আমার নেই। হুম তো তার নিজস্ব প্রতিষ্ঠান শুরু করেছে 6 মাস হলো আজকে, আচ্ছা 6 মাস। এখন সমস্যাটা হচ্ছে ওর মানে পড়াতে গিয়ে হুম ও হয়তো মেন্টালি অন্য লেভেলে চলে যাচ্ছে। রাগ কিরকম করে না। যেমন ধরুন যে সে প্রতিদিন বিরক্ত হচ্ছে, খাবার বন্ধ করে দিচ্ছে, আমি আর পারতাছি না এসব গাধাদেরকে কিভাবে পড়ামো, শিক্ষা ব্যবস্থা নিয়ে বিরক্ত। হুম। যেমন গণ অভ্যুত্থান যখন হয় আপনার হ্যাঁ হ্যাঁ 5ই আগস্টের দিন সন্ধ্যায় আমার এখনো এই ঘটনাটা কানে ভাসে। সে একটা কথা উক্তি করছিল, যাহালা তাহা কবু, কিছুই বদলাবে না, আমরা এমন ছিলাম এমনই থাকবো। হুম হুম বিশেষ করে ওর এই ওয়ার্ডটা এখনো আমার কানে ভাসে। হুম আর বিশেষত ইদানিং ওর যে সমস্যাটা হচ্ছে, দেশ নিয়ে এত বেশি আপনার নেগেটিভ ওর মধ্যে তৈরি হয়ে গেছে। হুম ও বলে আমি পারলে এখন ওর গুলি করে দিই। যেমন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির টিভিতে দেখলে বা এদের মাইরে ফেলি, আর ওর মেন্টালিটি এমন হচ্ছে যে আমি এদের মেরে ফেলি। শিক্ষামন্ত্রী আচ্ছা কি করতেছে, টিচারদেরকে বলে এরা কি পড়াচ্ছে, হুম আমরা কোথায় যাচ্ছি, হ্যাঁ, এত পড়াশোনা করে আমার কি প্রয়োজন হলো, হুম এসে আমি কি করবো, হ্যাঁ, হুম আমি তো পড়াইতে চাই। ওর একটা কোয়ালিটি হচ্ছে ম্যাম, ও যে পলিটেকনিক্যালে পড়ায় হুম বিগত প্রায় 10-12 বছরে, সে সম্ভবত আপনার এমন নজির হবে কিনা জানি না, ওর বেতনের 70% টাকা হুম পলিটেকনিক্যালে ও আপনার স্টুডেন্টদের কি বল পড়াশোনায় খরচ করে। মানে স্টুডেন্টরা ওই টাকাটা দিয়ে কি করছে ওই স্টুডেন্টদের অনেকে যারা গরিব থাকে, আচ্ছা আচ্ছা পড়াশোনা করতে পারে না, ও এদের বই কিনে দেওয়া থেকে শুরু করে হুম হুম সবকিছু করে। ওর একটা পয়েন্ট হচ্ছে হুম যে আমি আমার আব্বু আমার শিখেছে যে জ্ঞান দিয়ে যাও, হুম আমি জ্ঞান দিতে আসছি। আচ্ছা তো এই না খুব ইমপ্রেসিভ তো মানে ওর যে ভেতরটা খুব সুন্দর তাই না মনটা হ্যাঁ, খুব সুন্দর খুবই সুন্দর, কিন্তু ম্যাম আমাদের যে পরিস্থিতি, হুম ওর একটা জিনিস হচ্ছে ম্যাম ও ফেসবুক চালায় না। হুম ও বলে যে আমি তো এটাকে গিবত সেন্টার, একদম আমি তো পছন্দ করি না। হ্যাঁ ঠিকই বলেছে ও একদম ফোনে সবার সাথে যোগাযোগ করে ম্যাম, আমাদের যত আত্মীয় আছে হ্যাঁ আমাদের সবাইকে ও টাচ করে, কেমন আছি না আছি। এক্সেলেন্ট আমাদের সবার কিন্তু আদরে, হ্যাঁ মানে এমন না যে ও অনেক আদরের আমাদের। হ্যাঁ মানে এখন আমার আমি শুনেই খুব আদর লাগছে ওকে আদর করতে ইচ্ছে করছে আমার মনে খুব হচ্ছে মানে এখন যেটা বলতেছি ম্যাম, ও হার্ট পেশেন্ট, আপনার হৃদরোগী সে। হুম ওর পয়সা ফ্রাস্ট্রেশনটা থাকলেও- কিন্তু খুব ন্যাচারাল মানে আমাদের লেখাপড়ার স্ট্যান্ডার্ড এত নেমে গেছে যে ও যেহেতু নিজেকে অনেক তৈরি করেছে ও কিন্তু নিতে পারছে না মানে বর্তমানে যে স্টুডেন্টদের স্ট্যান্ডার্ড যেখানে পৌঁছেছে ওর জন্য খুব কঠিন হচ্ছে কারণ ও তো নিজেকে তৈরি করেছে একদম স্বশিক্ষিত একটা মানুষ তাই না জি ম্যাম, ও আসলে কি, ও তো স্কুলে ফেল করতো বুঝছেন ম্যাম, হুম কিন্তু ও স্কুল কলেজ পলিটেকনিক্যালে ভালো ছাত্র ছিল না। হুম কিন্তু আমি যদি ভুল না করে এই যাবৎ পর্যন্ত তার ঘরে তার একটা গুণ হচ্ছে ম্যাম, সে যে বইটা পড়ে হুম সে ওই বইটা তার বুক সেলফে রাখবে। হুম এবং আমি যদি ভুল না করি 1000-এর উপর বই পড়েছে সে আপনার। এটাই। মানে কল্পনার বাইরে প্রতিভা, কল্পনার বাইরে মেধাবী, কিন্তু হুম জাহিরও করে না। আর একটা কষ্ট পাই কি যে আমি আর পারতাছি না এই দেশটাতে। ওর হ্যাঁ। মেইন বিষয় হচ্ছে আমি পারছি না এই দেশটাতে। আমি তো পড়াইতে আসছি, হুম তো
ওর জন্য আসলে আমরা কি করতে পারি ম্যাম? মানে ও হচ্ছে গিফটেডদের মধ্যে পড়ে আর কি। আমরা তো দু রকম বাচ্চাদের নিয়ে চিন্তা করি, তো যারা একটু বুদ্ধিমত্তা যাদের কম তাদেরকে রিটার্ডেড বলে, যে তারা নিচের দিকে আছে, যাদের মানে বুদ্ধিমত্তার সীমারেখা হচ্ছে যে 100, যাদের 90 থেকে 110-এর মধ্যে, মানে বুদ্ধিমত্তার যে একটা স্কেল আছে 90 থেকে 110-এর মধ্যে বলা হয় যে অ্যাভারেজ। কিন্তু যারা 90-এর নিচে তাদেরকে বলা হয় যে তারা একটু নিচে আছে, অ্যাভারেজের নিচে। আর যারা 110-এর উপরে 10, 20, 30, 40 এরকম হচ্ছে, ওদেরকে গিফটেড বলা হয়। ও আসলে গিফটেডদের মধ্যে পড়ে, হ্যাঁ, যার জন্য ও কিন্তু ম্যাচ করাতে পারছে না নিজেকে, একটা একদম প্রবলেম খুব কি ম্যাম, কষ্ট ও হচ্ছে। আপনার এই যে ধর্ম আছে না আপনার, মানে সে ধর্ম, তারপর হচ্ছে আপনার বিজ্ঞান, হুম অর্থনীতি, কত কিছু নিয়ে যে সে পড়ে, হুম মানে ওর একটা ছোট, মানে ওর প্রবলেমটা হচ্ছে ও চাচ্ছে যে আমার জ্ঞানটা আমি বিলিয়ে দেই, হুম ছেলেমেয়েরা যেন এই জ্ঞানটা থেকে, হ্যাঁ, হ্যাঁ যে জিনিসটা একদম শুদ্ধ পড়ার গ্রামার, হ্যাঁ সে ওটাই পড়াচ্ছে। ওর কথা আমি যেটা দিব শুদ্ধ দিব। such a ওয়ান্ডারফুল হিউম্যান বিইং, মানে তাতে কোনো সন্দেহ নাই। তাহলে এখন ও মানে আজকে প্রশ্নটা কি ওর ব্যাপারে? ওর যে এই যে ইদানিং ও প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ, হুম। আমরা তাকে কিভাবে মানে হেল্প করতে পারি? একটু ওর বয়সটা নামটা কত? কি? 38? ক্ষমা করবেন, বুঝিনি ম্যাম। বয়সটা কত? ওর বয়স 60, আমার 38। 37? জি ওর ও মানে বিয়ে শাদী করেনি এখনো? ম্যাম, ওর বিয়ে হয়েছিল 16-তে, হ্যাঁ, আচ্ছা। তারপর ওর ওয়াইফের সাথে ও শুনছিল ইন্টার পাস, হুম যখন সে শুনতে পাচ্ছে যে 5 পাস, আচ্ছা। সাধারণত ডিভোর্স দিয়ে ফেলে। ও প্রথমে শুনেছিল ইন্টারমিডিয়েট করেছে, হ্যাঁ, পরে যখন 5 পাস শুনলো। আমার খালার কথা শুনে সে বিয়ে করছিল। আচ্ছা। বিয়ের 1 সপ্তাহ পরে যখন সে জানতো যে সে 5 পাস অনলি, হুম এরপরের দিনই সে কাবিনে টাকা দিয়ে বিয়ে করে। আর সে পাত্রী খুঁজে এমন যে পাত্রী বই পড়তে পছন্দ করে আর হ্যাঁ। নামাজ পড়তে পছন্দ করে। বাহ। এটা দুইটা শর্ত আপনার। কিন্তু ওকে ওর সঙ্গে জালিয়াতিটা করা হলো কেন? প্রথম বিয়েটা যে এরকম হলো। ওইটা ওর মানে আমার খালামণি এটা ঘরোয়া মেয়ে চাচ্ছিল। আমার খালামণি জানতো না যে মেয়েটা অশিক্ষিত। মেয়ের বাবা মানে মেয়ের বাবা মা চিট করেছেন, তারা বলেননি? না না, ওই মেয়ের বাবা মা কিছু বলেনি, ইন্টারপাস বলেই বিয়ে করেছেন। ও মানে কিছু বলেনি, মানে মিথ্যা বলেছে আর কি, তাই তো? মিথ্যে বলছেন, জি ম্যাম, মিথ্যে বলছেন। তাহলে তো চিটেড ফিল করেছে সেখানে, তাই না? হ্যাঁ, ওটা ছিল, বাট ওই যে ও একটা ব্যাপার বলতেছে ম্যাম, ওর না আপনার যে প্রেম ভালোবাসা থাকে না, হুম এটা রিলেশন একদম নেই বললেই তো। হুম মানে আমি একদম খোলামেলা বলি, ও বলে যে আমি বই পড়লে হুম বা আমি নতুন জ্ঞানের কিছু জানলে আমি তখন শারীরিক সেক্সের ফিল অনুভব করি। আমার মেয়ের প্রয়োজন নেই, আমার বইয়ের প্রয়োজন। মানে পড়ালেখা, জ্ঞান আর আগ্রহটা এত বেশি আপনার, মানে ওটাই ওর সমস্ত চাহিদাগুলো পূরণ করে দিচ্ছে। পূরণ করে আপনার। ওর লাইফে যত কষ্ট থাক ম্যাম, হুম সে বই পড়বে। আর একটা জিনিস, ও খুব বাচ্চা, আমি এখনো শিখেছি যে বাচ্চা হবে। ও বলে আমার বয়স এখনো 25। আরে ও হ্যাঁ, বলে আমি একদম জেনজি, যে আমি জেনজি। ওর বিষয় হচ্ছে এটা। সেটাই। মানে ও ভেতর থেকে এখনো অনেক সতেজ অনুভব করে আর কি, নিজের জি, জি, একদম। এনার্জিটা খুব পায় আর কি। মানে ওকে দেখলে ম্যাম আমরা সাহস, ওর মানসিকভাবে এত শক্ত ছিল। বাহ। তো ওকে নিয়ে এত চিন্তা কেন? ও মানে দুশ্চিন্তার কিছু আছে কি? জি জি ম্যাম, গত বললাম এই যে 3 মাস যাবো আজকে, হ্যাঁ, হুম ও তো মানে আমার কেমন যেন মনে সে পাগলামি করছে। কিরকম? এসএসসি রেজাল্ট নিয়ে, ইন্টার ছেলে মেয়েদের নিয়ে, তারপর বিশেষ করে যেটা হচ্ছে মানে ও বলতেছে যে এই যে দেশ, হ্যাঁ, এই নেতা এই নেতা এই নেতা এগুলা ওর ছোট ভাই আপনার আবার জুলাই যোদ্ধা হবে, হ্যাঁ, হুম হুম তোর কথা আমি তখন ছোট ভাইটা যত্ন করে বড় করছি, হুম ভিত্তি ভাঙবো, বিনিময়ে দেখা যাচ্ছে কি আমার দেশ কি পেল, জিরো। ওর ফ্রাস্ট্রেশন হচ্ছে আর কি, সেটা থেকে ওর করছে। ভিতর ভেঙে যাচ্ছে সবকিছু মিলে আর কি আপনার। সেটাই, একটু লাইনে থাকতে হবে। কোনো মানে প্রশ্নটা কি, ওকে কিভাবে হেল্প করা যায়, এটা কি প্রশ্ন? জি, ওকে আমি কি করতে পারি আমরা? একটু লাইনে থাকতে হবে, কেমন? আমি অনেকগুলো প্রশ্ন করে ফেলেছি, তোমাদের প্রশ্ন আছে? আচ্ছা, একটা বিষয় আমি জানতে চাইবো যে আপনার আমি ওনার আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে ওনার প্রফেশনাল সাপোর্টের দরকার হবে। সেক্ষেত্রে আপনি যদি ওনাকে সাজেস্ট করেন, উনি কি যেতে ইচ্ছুক হবেন? ও হ্যাঁ হ্যাঁ, ওকে আমি আগুনে ঝাঁপ দিতে বললে ঝাঁপ দিবে। ও আমাকে এতটা হেল্প করে আপনার এখন। আচ্ছা, তাহলে তো সহজ হবে কাজটা। ঠিক আছে, আমরা আলোচনা করব। জি, আমি একটু বলবো
উনি কি কখনো এরকম বলেছেন যে আর বেঁচে থাকতে ভালো লাগে না, এরকম বিশৃঙ্খল একটা জায়গায় আমার আর থাকতে মন চায় না, মনে না, হয় ও নিজে মরে যাই বা কাউকে মেরে ফেলি? মেরে ফেলি, মেরে ফেলি, এটা ইদানিং বলতো কি বলছেন? মেরে ফেলি? নিজে বলো রাজনীতিবিদদের মেরে, ও নিজের বলতো রাজনীতিবিদদের মেরে ফেলতে আগে চাচ্ছে। হিন্দি ছবি দেখে শাহরুখ খানের জওয়ান বলতো আমি এমন এমন করবো, এই দেশটারে এমনি করে বদলাইলাম, আমি জওয়ান হয়ে যাবো, এমন টাইপ বলতেছে সে, আচ্ছা। এমন বলে। নিজের যত্ন নেওয়া কি আস্তে আস্তে কমিয়ে দিচ্ছেন? ঠিকমতো ঘুম হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে না, একটু আগে যেই সব বিষয়ে আগ্রহ পেতেন আগ্রহগুলো কমে যাচ্ছে কিনা? সরি, আমি এত কিছু আসলে নোটিস করিনি। মানে ওনাকে কি আপনার কি মনে হয় একটু এলোমেলো হচ্ছে, আগে যতটা গুছানো ছিল এখন একটু এলোমেলো হয়ে যাচ্ছে? ও মানে আগে যেমন খুব ডিসিপ্লিন থাকতো, পশ থাকতো আপনার, এই পারফিউম, এইটা, এই স্টাইল, এগুলো থেকে সে একটু দূরে সরে যাচ্ছে আপনার। আচ্ছা আচ্ছা গত 4-5 মাস হয়ে গেছে এমন হতো। আচ্ছা। উনি কি কখনো আবার বলেন, ফ্যামিলির ব্যাপারে কোনো কমপ্লেইন করেন যে আমার সাথে এরকম প্রতারণা হয়েছে, চিট হয়েছে না বা? না না, ফ্যামিলিতে ওর তো মা আর ভাই, এতটুকুই ফ্যামিলি, এবং আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সবার অনেক শুভকামনা, দোয়া থাকলো ওর জন্য। মানে ওর মতো অ্যাসেট আমাদের দরকার আমাদের দেশে আসলে। তো কিছু কি বলবে? না, কিছু বলতে আমরা চাইছো? আলোচনা হ্যাঁ, করছি, জি। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আমরা আলোচনা করছি কেমন। ওকে, ফাইজা জি, বলতে চাও? তুমি খুব রেডি হয়ে আছো মনে হয় হ্যাঁ, বলার জন্য। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে যে খালাতো ভাই উনি যে খুব কাছে থেকে অবজার্ভ করছে। আমরা কিন্তু ম্যাডাম এরকম পাই যে একই বাসায় থাকছেন, একজন মানুষ এত সাফার করছে, লক্ষ্যই করলো না, ওটা আমাদের খুব খারাপ লাগে তখন, যে কাছের কেউ লক্ষ্য করলো না, এতটা ক্ষতি হয়ে গেল। উনি খালাতো ভাই এতটা চিন্তা করে এখানে কল করেছেন, এটার জন্য ওনাকে আমি খুবই সাধুবাদ জানাই। আর এই জায়গাতে উনি যে বিষয়টা বলছিলেন, ওনার বিষয়গুলো আমার শুনতে যেটা মনে হলো যে আপনি যেটা বলছেন না, মানে যে বুদ্ধিমত্তার যে মাত্রাটা আছে, এটা কিন্তু Gifted আর কি। গিফটেড যারা, মানে এটা তো হচ্ছে আপনার ওই যে ওই সীমার মধ্যে যারা থাকে, আমাদের ন্যাশনাল কারিকুলাম বলি, সামাজিক যে কোনো নর্ম বলি, সব কিন্তু ওই গোষ্ঠীকে জন্যই করা হয়। যারা পিছিয়ে আছে বা যারা একটু বেশি এগিয়ে আছে তাদের জন্য আসলে পরিকল্পনাটা নেই, তখন তারা সোসাইটিতে একটু আনফিট ফিল করে, কারণ তার ওই যে +2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আরেকটু তারা পজিটিভলি ডেভিয়েটেড। আর যারা কম থাকে তারা মানে নেগেটিভলি ডেভিয়েটেড থাকলেও মানুষ বোঝে যে ও তো কম বোঝে, কারণ অ্যাভারেজ মানুষ তাকে ইভ্যালুয়েট করছে। কিন্তু অ্যাভারেজ মানুষ কিন্তু হায়ার ফাংশনিং মানুষকে ওভাবে ইভ্যালুয়েট করতে গেলে তখন রং জাজমেন্ট চলে আসে, এটার একটা আশঙ্কা আছে। এবং ওনার ভিতরে রিসেন্ট টাইমে যে সমস্যাগুলো বলছে তাতে বোঝা যাচ্ছে যে ওনার ভেতরে বেশ খুঁতখুঁতে আছে, যে এটা কেন এমন হলো না, কেন জিনিসগুলো একদম ঠিকঠাক হচ্ছে না, এটা তাকে একটু প্রশ্ন করতে পারতে, যেহেতু তোমার এটা মাথায় এসছে জি। যে একটু ওসিডি ট্রেট আছে কিনা। আমার একটু মনেই হচ্ছিল, কারণ ওই যে বলছে যে ওদের সামনে নাচবো না। এখন আমার অডিয়েন্স অনেক রকম হতে পারে, কিন্তু আমি নাচটা পরিবেশন করতে চাই, কিন্তু ওনার ক্ষেত্রে উনি কিন্তু খুব স্পেসিফিক। উনি যেটা বললেন যে ওদের জন্য নাচবো না, ওদের সামনে গানটা করব না, কারণ ওরা তো আমাকে মূল্যায়ন করতে পারবে না। তো ওই যে মন মানসিকতার যে প্যাটার্নটা বলেছে, এবং রিসেন্ট টাইমে কোনো জায়গায় নিজেকে ফিট করাতে পারছেন না। আমার কাছে দুটো বিষয় মনে হচ্ছে, হয়তো তার একটু ওসিপিডি থাকতে পারে, পার্সোনালিটির মধ্যেই একটু খুঁতখুঁতে অবসেসিভ কম্পালসিভ প্যাটার্নটা থাকতে পারে। আর একটা রিসেন্ট টাইমে ওনার যে সিমটমসগুলো, বা হামিদও যেটা জিজ্ঞেস করছিলেন যে নিজে যত্ন করতে পারছেন না বা একটু বিরক্ত থাকছে সবসময়, এটা অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার হওয়ারও একটা সম্ভাবনা আছে। এত অল্প কথায় আসলে ডায়াগনোসিস তো বলা সম্ভব না। তো অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডারেও কিন্তু আছে যে কোনো জায়গায় আমি নিজেকে ফিট ইন করাতে পারছি না। তো একজন মানুষ যিনি হাইলি কগনিটিভ একজন পার্সন, তাদের ভিতর কিন্তু ওই কগনিটিভ ফ্লেক্সিবিলিটিটাও একটু যদি থাকতে হবে। বাংলা শব্দ বাংলায়, জি ব্যবহার করো। ম্যাডাম। এখানে হয়েছে কি, যেমন ধরেন ব্যাপারটা হলো এমন যে আমি কোনো একটা প্রেজেন্টেশন দিব, ওটার জন্য আমি তৈরি হয়ে এসেছি 20 মিনিটের জন্য, এটাই আইডিয়াল। কিন্তু আমার প্রেজেন্টেশনটা সবার শেষে পড়েছে, তখন আমাকে যারা আছেন ওখানে ওনারা বললেন আপনার হাতে 5 মিনিট সময়, তো আমি কি তখন ওটা করতে পারি কিনা। তো এটা হচ্ছে বলা হয় যে আমাদের যে জ্ঞানীয় প্রক্রিয়া যেগুলো আছে সেটার মধ্যে প্ল্যানিং, রিজনিং, অনেকগুলো ব্যাপার আছে, এটা শারীরিকভাবে দেখা হয়। হায়ার অর্ডার কগনিটিভ ফাংশন বা এখনকার সমাজে টিকে থাকতে হলে এক্সিকিউটিভ ফাংশনিং খুবই ইম্পর্টেন্ট। এক্সিকিউটিভ ফাংশনিং এর একটা কোর কম্পোনেন্ট হলো, এক্সিকিউটিভ ফাংশনিং তো আমাদের দর্শকরা বুঝবেন না। বুঝবেন ওই জায়গাটা আমি বলছি যে এক্সিকিউটিভ ফাংশনিংটা কি। তার মানে একজন মানুষ তার জ্ঞান বুদ্ধি আছে, অনেক ভালো পড়ালেখা করেছে, কিন্তু তার জীবনটাকে সাফল্যমণ্ডিত করতে পারছে কিনা, অর্থপূর্ণভাবে জীবনযাপন করতে পারছে কিনা,
তার একটা কোর কম্পোনেন্ট হচ্ছে কগনিটিভ ফ্লেক্সিবিলিটি। তার মানে আমি জিনিসটাকে ঠিক যেভাবে শিখে এসেছি, এটাতে ভিন্নতা আসলে আমি তার সাথে অতি দ্রুত আমি নিজেকে মানিয়ে নিতে পারি কিনা। একই সাথে আরেকটা জিনিস আছে ইনহিবিটরি কন্ট্রোল। আমি জানি এটাই সঠিক কথা, এটাই নীতিগতভাবে ঠিক আছে, কিন্তু আমি এই পরিবেশ পরিস্থিতিতে আমার কথাটা অন্যরা নিতে পারবে কিনা, বা আমি যদি এইভাবে বিষয়টাকে বলতে যাই ওনারা বুঝবে কিনা। তো ওই যে ইনহিবিটরি কন্ট্রোল, আমি এখনই আমার এটা বলে ফেলতে ইচ্ছা করছে, বলে মানে না যে ইনহিবিশনটার বাংলাটা যদি বলো। ইনহিবিশনটা হচ্ছে ওই আত্মনিয়ন্ত্রণ, বাধা। বাধাটা, নিজেকে আত্মনিয়ন্ত্রণ করে নিজেকে বাধা দিতে পারা, যে এখন আমি নিজেকে থামাবো। অনেক সময় আছে বলে যে আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমি থামি না, আমি বলে দেই, বলে দেওয়াটা হয়তো ক্ষতির কারণ হতে পারে। আর একটা হচ্ছে ডিসিপ্লিন। তো এই যে তিনটা বিষয় যখন একজন মানুষের থাকে, তখন তার জ্ঞানীয় প্রক্রিয়া খুবই ভালো, তার সাথে যদি এই বিষয়গুলো থাকে তখন তার জীবনটা সাফল্যমণ্ডিত এবং অর্থপূর্ণ হওয়া সম্ভব। এক্ষেত্রে ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, ওনার জ্ঞানীয় প্রক্রিয়া নিয়ে কোনো অসুবিধা নেই, উনি খুবই এক্সট্রা ফাংশনিং বা হাই ফাংশনিং আছে, কিন্তু ওনার কিন্তু জটিলতা তৈরি হয়েছে এই যে জ্ঞানীয় যে একটা তার অ্যাডজাস্ট করার যে ব্যাপারটা আছে, মানে সোশ্যাল অ্যাডজাস্টমেন্টের জায়গায় সোশ্যাল অসুবিধা অ্যাডজাস্টমেন্টে একটা অসুবিধা হচ্ছে। একই সাথে ম্যাডাম তার যে জ্ঞানটা আছে, সেই জ্ঞানটার যে একটা ফ্লুইড পার্ট আছে, মানে এটা এখন সামাজিক যে অবস্থা চলছে দেশের, সেটার সাথেও তো চলমান অবস্থায় কিভাবে এটাকে ফ্লুইড করা যায়, মানে ওটা খুব কংক্রিট বা খুব এমন ভাবে পয়েন্টে পয়েন্টে ফিট হবে তা তো হবে না, এটা ভিন্নভাবেও কিন্তু অ্যাডজাস্ট করা যায়। যেমন কোভিডের ট্রিটমেন্ট তো জানা ছিল না কোনো ডক্টরদের, কিন্তু ওনারা কি করেছেন, সিমটমসগুলো দেখে ওই পরিস্থিতি অনুযায়ী চিকিৎসাকে এমনভাবে করেছে যেখানে আমরা এত বড় একটা ডিজাস্টার আসলে এই ম্যানকাইন্ড এটা পার করতে পেরেছে। ঠিক সেরকম এখন যে আমাদের সামাজিক একটা উত্থান পতন যেটাই যাচ্ছে, এটার একটা প্রভাব আছে সামাজিকভাবে। না, আরেকটা ফায়জা আমার কাছে মনে হচ্ছে শিক্ষার যে মানে হতাশাটা স্ট্যান্ডার্ড যে ফল করেছে। জি ম্যাডাম। যেমন আমরা মাঝখানে শুনেছিলাম না, ভাইবাতে বলেছে আই এম জিপিএ 5। হ্যাঁ, সো অনেক উত্তর দিচ্ছে ভাইবাতে, মানে ইংরেজির একদম ধারে কাছেও নাই আর কি। হ্যাঁ, তো এই যে আমাদের কিন্তু ড্রাস্টিক কিন্তু ফল করেছে, মানে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এত বেশি দৈন্যতা মানে শুরু হয়েছিল, মানে শুরু হয়েছিল, আমি পাস্টে বলবো না, প্রেজেন্টেও এখন কোথায় আছি জানি না, আমাদের কিন্তু ভীষণভাবে ধস নেমেছে এবং সেটাই কিন্তু ওকে খুব ফ্রাস্ট্রেট করে দিয়েছে। আমি নিশ্চিত এটাতে তো আপনি সাফার করছেন, আমরা সাফার করছি, কিন্তু আমরা কিভাবে এটাতে সারভাইভ করছি যদি আপনার কথা বলি, সেই জায়গা থেকে ম্যাডাম আপনার সাথে আমাদের যখন কথা হয় আমরা এটা নিয়ে আলোচনা করছি, কিন্তু আমরা কিন্তু ভেঙে পড়ছি না, আমরা চেষ্টা করছি জিনিসটাকে একটু ভালো কিভাবে করা যায়। ইয়াং ছেলে তো, হ্যাঁ, মানে ওর তো জীবনের পরিক্রমা এখনো চলছে, তো হয় না যে ওর জন্য কিন্তু ও আরেকটা পরিস্থিতির মধ্যে, আরেকটা বাস্তবতার মধ্যে আছে। তো যেহেতু নিজেকে অনেক সমৃদ্ধ করেছে, ওর যখন অন্যদের সাথে ম্যাচ করতে পারছে না, ওটার একটা হতাশা তখন কিন্তু ভীষণভাবে হতাশ হচ্ছে। মানে গিফটেডদের তুমি বললে না যে খুব সুন্দর কথা বলেছো, যে গিফটেডদের জন্য কোনো আলাদা কারিকুলাম নেই, আলাদা প্রোগ্রাম নেই, যেটা কিন্তু উন্নত বিশ্বে অনেক আগে হয়েছে। যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের জন্য থাকবে, আবার যারা অনেক এগিয়ে আছে তাদের জন্য পাঠ্যক্রম আলাদা থাকবে, তাদের জন্য রেমেডিয়াল ক্লাস হবে, আলাদা ক্লাসের ব্যবস্থা হবে। কিন্তু এই ব্যবস্থা কিন্তু আমরা কখনোই ভাবিনি। এই জনগোষ্ঠী কিন্তু সবসময় ভীষণ পিছিয়ে পড়া, তো তুমি তো পিছিয়ে পড়াদের নিয়ে কাজ করো, তাদের নিয়ে যাও বা কিছু হয়, কিন্তু গিফটেডদের নিয়ে কোনো কাজ হয় না। এবং তাদেরকে কি বলে ম্যাডাম, বলে তো একটু পাগলাটে। হ্যাঁ, ওদেরকে না একটা নেগেটিভ একটা মানে ইয়ে করে, একটা মানে নেগেটিভ একটা শব্দ বলে ওদেরকে কিন্তু আরো বেশি মানে বিচ্ছিন্ন করে দেওয়া হয় ওদেরকে, যে তুই বেশি বুঝিস, বেশি জানিস, বেশি পণ্ডিতি করিস। ওরা কিন্তু ভীষণভাবে কষ্ট পায় সেখান থেকে, মানে বেশি জানা বেশি বোঝাটা একটা অপরাধের মতো তাদের সামনে আসে, মানে অ্যাজ ইফ আমি পাপ করেছি কোনো আর কি। আর কিছু এই জায়গাটাতে বলছিলাম যে ওনার এখন যে একটা সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, এই সময়টাতে ভীষণভাবে ওনার প্রফেশনাল সাপোর্ট দরকার আছে, যেখানে ওনার কিন্তু কিছু ভ্যালিডেশন লাগবে। উনি যেভাবে চিন্তা করছে, চিন্তা করাটা যে ঠিক আছে, সেটা হয়তো এমন সব চারপাশের মানুষের কাছ থেকে সে চাইছে, তারা ওনাকে ইনভ্যালিড করে দিচ্ছে বা ওনার আইডিয়াটাকে নালিফাই করে দিচ্ছে, যে তুমি যা ভাবছো এগুলো ঠিক না, এত জটিল করে ভাবার কিছু নেই, পণ্ডিতি করো না, দরকার নেই। তার জন্য প্রফেশনাল সাপোর্টটা এবং
যদি প্রফেশনাল মনে করেন একজন সাইকোলজিস্ট সাইকোথেরাপিস্টের কাছে যাওয়ার পরে যদি মনে হয় যে ওনার কিছু ড্রাগ ম্যানেজমেন্টও লাগবে, হয়তো কিছু মাত্রায় ওনাকে ওষুধ দিয়ে একটু আছে না নার্ভগুলোকে কুল ডাউন করার জন্য, সেটা হলে একটা টিম হয়ে একজন সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট প্রথমে সাইকোথেরাপিস্টের কাছেই যাবে, পরিবারের সহযোগিতা সব মিলিয়ে যদি ওনাকে সহযোগিতা করা যায়, এত দারুণ একজন রিসোর্সফুল মানুষ, সে যেন ও কিন্তু অনেক দিতে পারে দেশকে। দেওয়ার অনেক সক্ষমতা আছে, সুতরাং একে যেন আমরা হারিয়ে না ফেলি, সেই জায়গাটা নিশ্চিত করা। এটা খুব সুন্দর বলেছো। আসলে না, এদেরকে একদম আমরা আলাদা করে ভাবি না এদের কথা, তাই না? আমি যিনি ফোন করেছেন তাকে অনেক ধন্যবাদ দেব, জি, কারণ জি। এই যে এটাকে খুব গুরুত্ব দিয়ে অনুভব করেছে বলেই তো ফোনটা করেছে, তাই না? একদম, চিন্তা আমরা করছে, এদের এটা কথা খুব তো দারুণ। ভাবি না, আর খুব ভালোবাসে ভাইটাকে, ভালোবাসে, অনেক সেটাও একটা ভালোবাসে। খুব সুন্দর ব্যাপার মনে হচ্ছে। হামিদ, হ্যাঁ, ফায়জা অনেকগুলো জায়গায় অ্যাড্রেস করেছে। আমার কাছে মনে হয় যে উনি সাংঘাতিকভাবে ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, হ্যাঁ, এবং অ্যাডজাস্টমেন্ট ইস্যু তো রয়েছে। এবং ওনার কাজিন যে ইনফরমেশন দিয়েছেন, উনি কিন্তু দুই রকম ইনফরমেশন দিয়েছেন। প্রথমে বলেছেন যে উনি পড়াশোনায় ভালো না, পড়াশোনা করেন না, এবং একটা জিনিস উনি হয়তো বলেছেন যে সে একটু ধুরন্ধর প্রকৃতির। আপনি বলেছেন ইন্টেলিজেন্ট নাকি আরেকটু নেগেটিভ একটা ওয়ার্ড উনি ইউজ করেছিলেন, কিন্তু পরবর্তীতে ওনার বিশ্লেষণে কিন্তু পাওয়া গেছে যে উনি আসলে ইন্টেলিজেন্ট, এবং স্কুলে পারফরমেন্স ওনার ভালো ছিল না। তাহলে উনি কিন্তু হয়তোবা বুলি হয়েছে, হয়তোবা অনেক ডিপ্রাইভেশন, কারণ অনেক আর্লি এজে তার বাবা মারা গেছে, অনেক কিছু তাকে শুনতে হয়েছে, তার ভিতরে একটা জেদ তৈরি হয়েছে হয়তোবা যে আমি এভাবে তৈরি করব, এবং তার মধ্যে এক ধরনের নেশা চেপে বসেছিল যে পড়াশোনার বাইরে আর আমার জগৎ নাই। তখন তার একটা মানে হায়ার এক্সপেকটেশন তৈরি হয়েছে যে স্টুডেন্টদের প্রতি, এবং সেইটার ক্ষেত্রে উনি সাংঘাতিকভাবে ডিপ্রাইভ হচ্ছেন, কোয়ালিটি ফল করছে এগুলো, এবং উনি দিতে পারছেন না, এগুলো নিতে পারছেন না। মানে কার কোয়ালিটি ফল করেছে? মানে স্টুডেন্টদের যে কোয়ালিটিটা ফল হয়েছে, অ্যাজ এ ইন্টেলিজেন্ট টিচার হিসাবে উনি এটা মেনে নেওয়াটা ওনার জন্য কঠিন হয়ে যাচ্ছে। উনি হয়তো ভাবছে আমি কার জন্য তৈরি হলাম, যাকে দিব তার তো নেয়ারই ক্যাপাসিটি নাই। এইটা উনি আর হয়তো আর প্রসেসই করতে পারছেন না। এবং ইন্টেলেকচুয়াল লেভেলে উনি যেহেতু একটু বিচরণ করেন, বা উনি বললেন সব ধরনের নলেজই উনি রাখেন, সেক্ষেত্রে উনি এটা শেয়ার করেও প্রপার মনে হচ্ছে যে উনি একজন জোকার হয়ে গেছেন। ওনার আশেপাশের মানুষের কাছে কেউ এরকম নিতে তো রাজি না, সবাই অ্যাডজাস্ট করে নিচ্ছে, ওদের কোয়ালিটি নাই তাহলে আমার এত কোয়ালিটিতে যাওয়ার দরকার নাই। কিন্তু উনার ক্ষেত্রে এটা ইথিক্যালি উনি অনেক মানে এটা একটা সাংঘর্ষিক হচ্ছে। এক, দুই নম্বর হচ্ছে যে উনি এক ধরনের প্রতারণার শিকার হয়েছেন, যেটা হয়তোবা ওনাকে অনেক বেশি যে রিলেশনশিপে করতে গিয়ে মানে উনি যখন বিয়ে করেছেন ওনাকে মিস ইনফরমেশন দিয়ে বিয়ে করা হয়েছে, এবং উনি সাডেনলি এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স করে দিয়েছেন। এটাও ওনাকে হয়তোবা অনেক বড় মাপে একটা ইয়া করেছে। হ্যাঁ, তাহলে যে ফ্যামিলির প্রতি উনি আস্থা রাখতেন, মার প্রতি আস্থাটা রেখেছিলেন, আস্থার জায়গাটা চলে গেছে। যে স্টুডেন্টদের কাছে সে বিলং করে বাঁচতে চেয়েছে, সেখানেও সে বাঁচতে পারছে না, সে কারণে সে খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছে। এবং এই যে একটা জিনিস বললেন যে মনে হয় মেরে ফেলি, ডিপ্রেশনের একটা যে নিজে মরবো না হয় সবাইকে মেরে ফেলবো। এখন ইন্টেলেকচুয়াল মানুষ তো, মানুষ সবাই হয়তো তার ইন্টেলেকচুয়াল মানে হয়তো বলে না যে আরে কি না কি পড়ছে এই জন্য এই কথা বলছে, কিন্তু এটা হয়তো হাইলি ডিপ্রেশনের একটা ইয়ে হতে পারে। ওনার হয়তো একজন প্রফেশনাল হেল্প অবশ্যই নেওয়া যেতে পারে, নেওয়া দরকার। নিলে সাইকিয়াট্রিস্টও লাগতে পারে, পাশাপাশি কাউন্সিলিং, মানে যেটাও বলো যে প্রথম থেরাপিস্টের কাছে গেলে তারপরে উনি ঠিক করবেন আর কি। এবং আরেকটা যেটা জিনিস ওনার ভাই উল্লেখ করেছেন যে যেটাকে আমরা বলি সেপারোসেক্সুয়াল, যে ইন্টেলেকচুয়াল ইয়াগুলোই তাকে সেক্সুয়ালি স্টিমুলেট করে, চাঙ্গা করে রাখে। হ্যাঁ, এরকম একটা প্যাটার্ন অফ পাবলিক কিন্তু এরকম হতে পারে যে উনি টার্মটা আবার বলো। সেপারোসেক্সুয়াল, স্যাপিওসেক্সুয়াল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হয় কি যে তাদের ওই স্টিমুলাসটা কিন্তু স্টাডি থেকে বা নলেজ থেকে আসে, যেটা আমরা আগেও আলোচনা করতে গিয়ে রিলেশনশিপে বললাম যে যাদের ইন্টেলেকচুয়াল ক্ষুধাটা মিট করে না, তারা কিন্তু সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে। উনিও কিন্তু এরকমই একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু উনি হয়তো এটা বুঝতে পারছেন যে এটা আসলে হচ্ছেটা কি। এখন উনি হয়তো বা ভাবছেন যে এটা হয়তো আমারই সমস্যা, কারণ উনার বিলঙ্গিং এর জায়গাগুলোতে এমনিতেই একটু মিসট্রাস্ট তৈরি হয়েছে, পাশাপাশি উনি যে কারোর সাথে একটু অ্যাডজাস্ট হয়ে নিজেকে টুইনিং করবে, এই টুইনিং এর জায়গাটাও পাচ্ছেন না। যেক্ষেত্রে ফায়জা বলেছেন যে একজন প্রফেশনাল হেল্প নিলে কি হবে, প্রফেশনাল একজন থেরাপিস্ট কিন্তু সেই জায়গাগুলো, কোন জায়গাগুলো কিভাবে তাকে রিফ্রেমিং করতে হবে, দেখার জায়গাটা কিভাবে পরিবর্তন করতে হবে, এই জিনিসগুলো যদি শিখিয়ে দেয় এবং অ্যাডজাস্ট করার ক্ষেত্রে উনি আর কি কি কন্ট্রিবিউশন করতে পারেন
সেগুলো ধরিয়ে দিলে আমার মনে হয় উনি ভালো থাকবেন। সেটাই। না, আমরা ওর শুভ কামনা করছি ওর জন্য সবাই, তাই না? আসলে তো একটা অ্যাসেট, ন্যাশনাল অ্যাসেট হতে পারে, কিন্তু সে আসলে এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে যে ও সরে যাচ্ছে আর কি। দেবার ক্যাপাসিটি থাকা সত্ত্বেও সেটা হয়তো সম্ভব হচ্ছে না ওর পক্ষে। ও তার ভীষণ frustrated দেবার হয়ে একটা যাচ্ছে। ক্ষুধা আছে ওনার ভেতরে, যে উনি দিতে চান, দিতে পারছেন না, সেটার একটা। এবং শিশুদের আছে না কিছু একটা, উনি বলছিলেন যে চাইল্ড লাইক, শিশুদের মতো, শিশুদের কিন্তু একটা তীব্র একটা আকাঙ্ক্ষা যখন তৈরি হয়, না পেলে যে ফ্রাস্ট্রেশনটা, তো শিশুদের মতো একদম নির্মল Genuinely দিতে সুন্দরভাবে চান আর কি, জেনুইনলি করতে চাচ্ছেন। এবং কিন্তু শিশুরাও কিন্তু নতুন কোনো মানে কিছু একটা স্কিল শিখলে সবাইকে দেখাতে দেখানোর চায় জন্য। যে দেখো আমি এখন লাভ দিতে পারি, হ্যাঁ। তাই না? ওরকম আর কি, মানে ও এক্সাইটেড থাকে ওর যে নতুন নতুন জ্ঞান অর্জন করছে, সেটা নিয়ে খুব খুব মানে খুব খুশি থাকে, এবং সেটা সে আসলে বিতরণও করতে চাইছে, কিন্তু সমাজ ওর কাছ থেকে নিতে পারছে না। দিতে পারছে না, দিতে না পারার যে দুর্ভাগ্যজনক। কষ্টটা, হতাশাটা ওনাকে খুব কষ্ট দিচ্ছে। সেটাই। আমি জানি না উনি যে ভদ্রলোক ফোন করেছেন, অনেক আদর থেকে মায়া থেকে ফোন করেছেন, হয়তো বা তার ভালোবাসার মানুষটাই হয়তো যিনি ফোন করেছেন তিনি, তাই না? সবার সঙ্গে তো এদের আসলে সম্পর্ক ও তো বন্ধুত্ব হয় না, এদেরকে অনেকে বোঝে না, বাট যিনি ফোন করেছেন উনি বুঝেছেন বলেই কিন্তু ফোনটা করেছেন। তো তাকেও অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমরা। এবং উনি আমাদের যদি সবার একটু পক্ষ থেকে। পদক্ষেপ নেন, উনি অনেক বড় একটা জায়গা ডিসকভার করেছেন, মানে আমরাও হয়তো জানতাম না যে এরকম একটা মানুষ এভাবে বিলং করছেন। তো উনি এক স্টেপ আগিয়েছেন, আর একটু যদি স্টেপ আগে যে আচ্ছা ঠিক আছে তুমি একটু প্রফেশনাল হেল্পের কাছে যাও, কারণ এখানে একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু রয়েছে যে ওনার ভেতরে এক ধরনের সেলফ হার্ম বা অন্য ক্রিয়া করা। তো সেই জায়গাটা থেকে মানুষটা যেন ভালোভাবে বেঁচে থাকে, সুন্দরভাবে এবং প্রোডাক্টিভলি আসলে সমাজকে কন্ট্রিবিউট করতে পারে, সেটা আসলে আমাদের সবারই প্রাপ্য। 1 মিনিট সময় কি আছে ম্যাডাম? তাহলে হ্যাঁ। একটু অ্যাড করি। হ্যাঁ। ইদানিং একটা যেটা পাচ্ছি যে খুব ইন্টেলেকচুয়ালরা, তারা বিশ্বাসের জায়গাটা থাকে না, মানে কার কাছে যাব, কাকে বলবো, তখন এআই কে জিজ্ঞেস করছে। এটা আমি বলবো ইটস এ বিগ ডোন্ট, এটা করবেন না। এআই এক্সপার্ট না। এআই অনেক সময় আছে তার মেন্টাল ফ্রেমিংটা বুঝে ওভাবে করে উত্তর দিয়ে অনেক ক্ষতির কারণ হচ্ছে। অনেক কেস এখন আছে যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রফেশনাল সাপোর্টটা নিতে হবে। এআই কিন্তু এই মানসিক স্বাস্থ্য সেবায় সহযোগিতা করতে পারবে না। কারণ এটা নিয়ে একটা ভবিষ্যৎবাণী করা হয়েছে যে কোন কোন চাকরি বিলীন হয়ে যাবে, তার মধ্যে কিন্তু মেন্টাল হেলথ, নার্সিং এগুলো কিন্তু থাকবে এগুলো বলা হচ্ছে। থাকবে, জি। এগুলো কিন্তু বিলীন কারণ হবে উনি না। তো খুবই মানে জ্ঞানী, যারা তারা কি করবে, আমি যাকে জিজ্ঞেস করি কেউ আমারটা বোঝে না, তখন হয়তো চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলো এবং সে তার মতো কিছু উত্তর দিল, যেটা হয়তো সায়েন্স না, বিজ্ঞানসম্মত ইমোশনাল না, জায়গাটা তো চ্যাট ওটা হবে না। তার জন্যই বলতে চাচ্ছি, কারণ জ্ঞান খুঁজবে, হয়তো বইয়ের সাথে মিলবে না, তখন এই সোর্সটা যেন ব্যবহার না করে একেবারেই প্রফেশনাল সাপোর্টের জন্য। কারণ আমরা যারা প্রফেশনাল আছি, আমরা কিন্তু কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে একদম যে আমাদের ক্লায়েন্টের একটা ওয়েলবিংটা আমরা ইনশিওর করার জন্য ওই জায়গাটাতেই একদম প্রতিজ্ঞাবদ্ধ, ওই জায়গাটাতে ভরসাটা রেখে প্রফেশনালের কাছে যাওয়া। ওকে, অনেক ধন্যবাদ দুজনকেই। আমাদের শেষ করতে হবে আজকে। আমরা আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু বলে শেষ করব। সুপ্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আমাদের। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে থেরাপিস্ট এবং ক্লায়েন্টের মধ্যে আমরা চাইবো যে একটা নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্যতা, বিশ্বাসের সম্পর্ক তো থাকুক। এবং এটা আসলে এত জরুরি কেন, মানে ক্লায়েন্ট এবং থেরাপিস্টের মধ্যে একটা নিরাপত্তা বোধ এবং একটা বিশ্বাসের সম্পর্ক, এটা তৈরি করাটা এত জরুরি কেন, কেন এটা তৈরি করতে হবে? আমরা তো অনেক টেকনিক শিখেছি, অনেক কিছু হয়তো জানি, কিন্তু আগে আমাদের সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা কেন এত ইম্পর্টেন্ট তাই নিয়ে আগামীতে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।